থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। 3D অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন। যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি, আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 1 মিনিট 9 সেকেন্ডে। সমস্ত শ্রোতা বন্ধুদের অনুরোধে আমরা নিয়ে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজের 10ম গল্প। এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য থ্রিলার স্টেশনের তরফ থেকে লেখকের পরিবারবর্গকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে দেশ পাবলিশিং প্রকাশিত কিশোর কর্নেল সমগ্র থেকে। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন গল্প শোনার জন্য। শুরু হচ্ছে আজকের গল্প, পোড়োখনির প্রেতিনী। চিতপুরে প্রচণ্ড ট্রাফিক জটে আমার গাড়ি আটকে গিয়েছিল। কেন যে শর্টকাট করার জন্য এই ঘিঞ্জি রাস্তায় ঢোকা দুর্বুদ্ধি হলো তাই ভেবে নিজের ওপর ক্রমশ খাপ্পা হয়ে উঠছিল। হঠাৎ চোখে পড়ল ডান দিকের একটা দোকান থেকে লম্বা চওড়া এক বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে এলেন। তার মুখে আমার অতি পরিচিত ঋষিসুলভ সাদা দাড়ি। তিনি পা বাড়াতেই ফুটপাতের এক ব্যস্তবাগীশ লোকের সঙ্গে ধাক্কা লেগে মাথার ছাইরঙা টুপিটা গেল পড়ে। টুপি কুড়োবার সময় তার বিখ্যাত টাকও দেখতে পেলুম। আমি চেঁচিয়ে ডাকলুম, কর্নেল, কর্নেল। আমার বৃদ্ধ বন্ধু তো শুনতেই পেলেন না, ভিড়ের মধ্যে মিশে গেলেন। এবার সেই দোকানের সাইনবোর্ডে চোখ পড়তেই চমক লাগলো। TN গুপ্ত অ্যান্ড কোং, সুলভে যাত্রা থিয়েটারের পোশাক ভাড়া পাওয়া যায়, পরীক্ষা প্রার্থনীয়। উত্তর কলকাতার এক প্রাচীন মন্দির থেকে কয়েক লক্ষ টাকার সোনাদানা চুরির খবর আনতে গিয়েছিলাম দৈনিক সত্যসেবক পত্রিকার জন্য। বেলা পড়ে এসেছিল, তাই খুব তাড়া ছিল। পত্রিকার অফিসে ফিরে খবরটা লিখে নেওয়ার পর ফোন করলুম কর্নেলকে। ভেবেছিলুম এতক্ষণে নিশ্চয়ই বাড়ি ফিরে গেছেন। ওর ভৃত্য ষষ্ঠীচরণ ফোন ধরেছিল, বলল, বাবা মশাই সেই কখন বেরিয়েছেন, এখনো ফেরেননি দাদা বাবু। বলে গেছেন ফিরতে অনেকটা রাত্রির হবে। মনে একটা চাপা উত্তেজনা রয়ে গেল। বাড়ি ফিরে রাত 10টা নাগাদ আবার ফোন করতেই যথারীতি ষষ্ঠীচরণের সাড়া পেলুম। সে খিক করে হেসে বলল, কাগুজের দাদা বাবু নাকি? এদিকে এক কাণ্ড। কি কাণ্ড ষষ্ঠী? কর্নেল ফেরেননি? ফিরেছেন আগে, কিন্তু বললুম না এদিকে এক কাণ্ড হয়েছে। আহ, কি মুশকিল! কাণ্ডটা কি? আগে কাটামুন্ডু। কাটামুন্ডু মানে? কার কাটামুন্ডু? আবার কার? বাবা মশাইয়ের। ভরকে গেলুম, কর্নেলের কাটামুন্ডু মানেটা কি? আর ষষ্ঠী এমন হাসছে কেন? শিউরে উঠলুম, কর্নেলের কাটামুন্ডু আর ষষ্ঠীর অমন পাগলাটে হাসি। সর্বনাশ! তাহলে কি কর্নেলকে কেউ খুন করে গেছে আর তাই দেখে ষষ্ঠী পাগল হয়ে গেছে? তক্ষুনি ফোন রেখে ঝটপট করে বেরিয়ে পড়লুম। রাস্তায় গিয়ে মনে হলো থানায় একবার খবর দেওয়া কি উচিত হবে, কিন্তু কর্নেল নীলাদ্রি সরকারের মতন ধুরন্ধর এবং শক্তিমান মানুষ খুন হবেন কিংবা গলায় নির্বিবাদে কাউকে কোপ বসাতে দেবেন, এটা ভাবাই যায় না। আগে ব্যাপারটা স্বচক্ষে দেখা দরকার, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু ইলিয়ট রোডে কর্নেলের বাড়ির সামনে কোনো ভিড় নেই। রাস্তা সুনসান, খাঁ খাঁ। হন্তদন্ত হয়ে তেতলায় উঠে কলিং বেলের সুইচ টিপলুম। আমার হাত কাঁপছিল, শরীর রীতিমতো ভারী হয়ে উঠেছিল। দরজা খুলে গেলে ষষ্ঠীচরণের মুখ দেখতে পেলুম। আমাকে দেখে সে চাপা খিক হেসে ফিসফিস করে বলল,
ভারী মজার কাণ্ড দাদা বাবু, দেখুন গিয়ে না। তাকে ঠেলে সরিয়ে হন্তদন্ত হয়ে ঢুকে পড়লুম। ড্রয়িং রুমের পর্দা তুলেই থমকে দাঁড়াতে হলো। টেবিলের উপর সত্যি সত্যি একটা কাটা মুন্ডু রয়েছে, এবং এবং সেটা কর্নেলেরই বটে। টাক এবং সাদা দাড়ি সবই ঠিকঠাক আছে, কিন্তু সেই কাটা মুন্ডুর সামনে যিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন তিনি সম্ভবত কর্নেলের ভূত নন, কারণ তিনি চোখ তুলে আমাকে দেখলেন এবং মৃদু হাস্যে যথারীতি সম্ভাষণ করলেন। হ্যালো ডার্লিং। পাশে বসে আমি হো হো করে হেসে উঠলুম। তারপর বললুম, মানে আপনার ষষ্ঠীচরণটি কিন্তু এক অপূর্ব জিনিস। বলে কি না বাবা মশাইয়ের কাটা মুন্ডু। আহা, ষষ্ঠী যে ভুল বলেনি তা তো দেখতেই পাচ্ছ জয়ন্ত। এখন বলো তো, মুন্ডুটা দেখে আমার বলে মনে হচ্ছে কিনা? আপনার ছাড়া আর কার? একেবারে অবিকল তো। ওটা যদি রাস্তায় পড়ে থাকে কেউ সন্দেহ করবে না ওটা নকল মুন্ডু। এমনকি পোস্টমর্টমের টেবিলে ডাক্তার যতক্ষণ না ছুরি চালাচ্ছেন ততক্ষণ তিনিও ধরতে পারবেন না কিচ্ছু। তাছাড়া টাকটিও নিখুঁত হয়েছে কিন্তু। কর্নেল চুরুট ধরিয়ে সহাস্যে বললেন, ঠিক এমনটিই চেয়েছিল। আচ্ছা, এটা কি সেই চিতপুরের টিএন গুপ্ত অ্যান্ড কোং থেকে অর্ডার করে তৈরি করিয়েছেন? কর্নেল আমার দিকে একবার তাকিয়ে মাথা দোলালেন। তুমি আজ বিকেলে চিতপুরে ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিলে এবং আমাকে ডেকেছিলে ঠিকই, কিন্তু তখন আমার বেজায় তাড়া ছিল। আশা করি তুমি কুমোরটুলির প্রখ্যাত মৃৎশিল্পী দেবেন পালের নাম শুনেছ। এই দেবেন বাবু ইদানিং পোশাকের দোকানের জন্য ডামি তৈরিতে খুব নাম করেছেন। চৌরঙ্গি এলাকার বহু পোশাকের দোকানে লাইফ সাইজ মূর্তিগুলি ওঁরই তৈরি। আগে এসব জিনিস বিদেশ থেকে আনা হতো, তবে সেসব মূর্তি অবশ্যই সাহেব মেমদের। এ যুগে সাহেব মেম চলে না। তা আপনার এই কাটা মুন্ডুটা কি মাটির? মোটেও না, প্লাস্টার ও প্যারিস দিয়ে তৈরি। দোকানের ডামিগুলোও তাই। মাটির মূর্তি ভেঙে যাওয়ার চান্স থাকে। কিন্তু ব্যাপারটা কি খুলে বলুন তো এবার। গুপ্ত কোম্পানিতে কি আপনি পরচুলো কিনতে ঢুকেছিলেন? আর এই কাটা মুন্ডুরই বা উদ্দেশ্যটা কি? কর্নেল টাকে হাত বুলিয়ে বললেন, পরচুলো জিনিসটা বরাবর আমার চক্ষু শুল। বিশেষ করে ওই যাত্রা থিয়েটারের জন্য যে সব পরচুলো ভাড়া দেওয়া হয় তাতে অসংখ্য উকুন থাকা সম্ভব। আর জয়ন্ত, সত্যি বলতে কি, টাক জিনিসটা চেহারায় জ্ঞানীর ব্যক্তিত্ব এনে দেয়। আমার টাক আমার বড় গর্বের জিনিস। তবে কাটা মুন্ডুর কথা যদি জিজ্ঞেস করো, এটা আমাকে ভালোবেসে উপহার দিয়েছেন কুমোরটুলির দেবেনবাবু। পুরো প্রতিমূর্তি গড়ে দিতে চেয়েছিলেন। আমি বলেছিলুম অত পরিশ্রমের দরকার নেই, বরং আমার মাথাটা উপহার দিলেই আমি খুশি। বুঝলাম, কিন্তু তাহলে টিএন গুপ্তের দোকানে কেন ঢুকেছিলেন? কর্নেল সে কথার কোনো জবাব না দিয়ে কিছুক্ষণ চুপচাপ চুরুট টানলেন। তারপর বললেন, কাল থেকে দিন চারেকের ছুটি নিতে পারবে জয়ন্ত? হ্যাঁ, তা পারবো, কিন্তু কেন? আমরা বেড়াতে যাব এক জায়গায়। কোথায়? হ্যাঁ, ধানবাদের ওদিকে ভৈরবগড় নামে একটা জায়গা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ওই এলাকায় অনেক খনি ছিল। এখন সবই পোড়ো হয়ে গেছে, যাকে বলে অ্যাবান্ডন্ড মাইন, অর্থাৎ ভূগর্ভ থেকে তোলার মতো কোনো জিনিস আর নেই। তো নিয়ম হলো পোড়ো খনির মুখ সিল করে দিতে হয়। কিন্তু কজনই বা নিয়ম মানে? অনেক খনির মুখ সিল করা হয়নি। কোনোটাতে জল জমে আছে, কোনোটায় গভীর গর্ত, ঝোপ জঙ্গল গজিয়ে গেছে। গত শীতে খোলা খনি মুখগুলো থেকে জন্তু জানোয়ার বেরোতে দেখেছিলাম। তবে শেষ পর্যন্ত একটা দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল। এর মধ্যে ষষ্ঠীচরণ কফি ট্রে রেখে গেল। পেয়ালায় কফি ঢালতে ঢালতে বললুম, তারপর? জয়ন্ত, তুমি কি কখনো এমন অদ্ভুত প্রাণীর কথা শুনেছ যার পায়ের পাতা উল্টো, চোখ দুটো সাপের মতো নিষ্পলক, যার চিৎকার শুনলে দুঃসাহসীর শরীর আতঙ্কে হিম হয়ে যায়? না তো। বলছি বটে প্রাণী, কিন্তু দেহাতি লোকেরা বলে পেতনি। তুমি বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচলের যেখানেই যাবে, দেহাতি লোকেদের কাছে এই সাংঘাতিক পেতনির কথা শুনতে পাবে। উল্টো দিকে পায়ের পাতা বলে এই পেতনিকে মনে হবে পিছু হেঁটে তোমার দিকে ক্রমাগত এগিয়ে আসছে। চোখে পলক পড়ে না, ঠান্ডা হিম সেই চোখে তাকিয়ে তোমার দিকে এগিয়ে আসতে আসতে সে হঠাৎ
বিকট চেঁচিয়ে উঠবে। সেই রক্ত হিম করা চিৎকার শুনলে তুমি তখনই অজ্ঞান হয়ে যাবে। তখন পেতনি তোমার মুন্ডুটি মুচড়ে ছিঁড়ে নিয়ে রক্ত চুষে খাবে। রাত 10:30টার কলকাতায় এই বিবরণ শুনতে শুনতে হেসেই ফেলতুম, কিন্তু সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেল। অন্ধকারে মনে হলো আমার খুব কাছেই পেতনিটা দাঁড়িয়ে আছে। ঝটপট লাইটার জ্বালিয়ে সিগারেট ধরাতে ব্যস্ত হলুম। একটু চুপ করে থাকার পর কর্নেল বললেন, কিন্তু তার চেয়ে অদ্ভুত ব্যাপার, পোড়োখনি এলাকায় জটা জৌটোধারী এক সাধু বাবাও নাকি থাকেন। যাই হোক, ভৈরবগড়ের পোড়োখনির ভেতর থেকে পেতনিটা যদি আজ রাতে বেরিয়েও থাকে, কলকাতা পৌঁছতে তার ভোর হয়ে যাবে। তুমি নিশ্চিন্তে থাকো ডার্লিং। কি যাতা বলেন, আমি কি ভয় পেয়েছি নাকি? ষষ্ঠীচরণ একটা বাতি রেখে গেল। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, বিহার থেকে হিমাচল পর্যন্ত এই পেতনির খুব নাম ডাক। ওরা বলে চুড়াইল, কোথাও কোথাও চুড়াইলও বলে। বাংলার গ্রামে যাকে বলে শাঁখচুন্নি, সে আসলে এই চুড়াইলেরই বাঙালি রূপ। পেতনির হাতে থাকে শাঁখের চুড়ি, তাই ওই নাম। বাংলায় শাঁখের চুড়ি পরা পেতনি অপভ্রংশে শাঁখচুন্নি হয়ে গেছে। ভৈরবগড়ে আপনি তাহলে চুড়াইল দেখেছিলেন? হ্যাঁ, জ্যোৎস্না ছিল, স্পষ্ট দেখতে পাইনি তার চোখ দুটো নিষ্পলক কিনা, কিংবা তার পায়ের পাতা সত্যিই উল্টো দিকে ফেরানো কিনা, তবে তার চিৎকার শুনেছিলুম। চেরা গলার সেই চিৎকার, টেনে টেনে হাঁপিয়ে, কখনো কান্নার মতো, কখনো তীব্র বিপদ জ্ঞাপক সাইরেনের মতো। আমি ভীষণ হকচকিয়ে গিয়েছিলুম। ব্যস্ততার মধ্যে টর্চটাও বিগড়ে গিয়েছিল। যখন আবার জ্বলল, তখন সে অদৃশ্য। কিন্তু এতদিন পরে সেই চুড়াইল রহস্য উদ্ধারে বেরোনোর কারণটা কি? পেতনিটা কি কারোর মুন্ডু ছিঁড়ে রক্তপান করেছে? কর্নেল গম্ভীর মুখে বললেন, করেছে। তারপর উঠে গিয়ে কোনার টেবিলের ড্রয়ার থেকে একটা ইনল্যান্ড লেটার এনে বললেন, নাও, পড়ে দেখো। আলোর দিকে ঝুঁকে চিঠিটাতে চোখ রাখলুম। তাড়াহুড়ো করে লেখা, হরফগুলো বাঁকা চোরা। প্রিয় কর্নেল, ভৈরবগড়ে আবার চুড়াইলের আবির্ভাব ঘটেছে। আগে মাঝে মাঝে যেমনটি দেখা গেছে, এবারও ঠিক তেমনটি। দুজনের কাটা মুন্ডু আর ধড় পাওয়া গেছে। এক ফোঁটা রক্ত ছিল না। পুলিশ বলছে ডাকাতের কীর্তি, কিন্তু আমি জানি তা নয়। গতরাতে আমাদের পেছনের বাগানে চুড়াইলের ডাক শুনেছি, তখন রাত প্রায় 1টা। আমার অনিদ্রার কথা তো জানেন। ডাক শুনেই জানালা খুলে উঁকি দিয়েছিলাম। বন্দুক ছিল হাতে, কিন্তু লোডশেডিং চলছিল তখন। টর্চের আলোয় এক পলক তার চেহারা দেখলুম। বুক কেঁপে উঠল জানেন। বন্দুক ছুঁড়তে পর্যন্ত পারলুম না ভয়ের চোটে। জানলা বন্ধ করে দিলুম। আমার খুব ভয় হচ্ছে কর্নেল। ওই দুজনের বাড়ির পেছনেও এমনি করে সে এসেছিল। দয়া করে আপনি শিগগির আসুন। ইতি যদু নারায়ণ দেব। কর্নেলের কাছ থেকে যখন বেরোলুম, তখন রাত প্রায় 11টা বেজেছে। তখনও ওই এলাকা জুড়ে লোডশেডিং। গাড়ির হেডলাইটের ছটায় যেন অসংখ্য চুড়াইল ভেসে উঠছিল। আলোকিত এলাকায় পৌঁছে দেখি ঘন কুয়াশা জমেছে। মার্চেও এবার শীত পিছু ফিরে দাঁড়িয়েছে, সঙ্গে প্রচুর কুয়াশা। কুয়াশার ভেতর পেতনিটা যেন আমাকে অনুসরণ করছিল। নিষ্পলক চোখে পিছু হেঁটে হেঁটে সে এগোচ্ছিল। গাড়ির গতি বাড়িয়েও তাকে যেন ফেলে যেতে পারছিল না। বাড়ি পৌঁছে গাড়ি গ্যারেজে ঢুকিয়ে যখন বেরুচ্ছি, তখনও মনে হলো সে গেটের বাইরে নিষ্পলক ঠান্ডা চোখে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তরতর করে সিঁড়ি বেয়ে গিয়ে ঘরে ঢোকার পর কতক্ষণ কান পেতে থাকলুম, কিন্তু তার ডাক শুনতে পেলুম না। তখন নিজের মিথ্যে ভয়ের কথা ভেবে সত্যি খুব লজ্জা হলো।
খনি এলাকা যতটা রুক্ষ দেখায়, ভৈরবগড় ততটা রুক্ষ নয়। শহর আর গ্রামে মেশানো একটা জনপদ। খনিগুলো অ্যাবান্ডান্ট হয়ে ভৈরবগড়ের জৌলুস পড়ে গেছে কবে। রেল স্টেশন আছে বটে, যদিও তার চেহারাও খাঁ। ঢেউ খেলানো মাটি, ছোট বড় টিলা আর পাহাড়, বনজঙ্গল নিয়ে কেমন একটা আদিম পরিবেশ। যদুনারায়ণ দেবের বাড়িটা বেশ পুরনো। 3 পুরুষ আগে ওরা এ মুল্লুকে এসেছিলেন খনি ব্যবসা করতে। এখন অবস্থা আগের মতো জমকালো নয়। বাড়িতে আছেন যদুনারায়ণ, তার ভাই রুদ্রনারায়ণ, যদুবাবুর 7-8 বছর বয়সী মেয়ে পিঙ্কি আর যদুবাবুর মা করুণাময়ী। যদুবাবুর স্ত্রী বেঁচে নেই। রুদ্রবাবু এখনও বিয়ে করেননি। ধানবাদে একটা কোম্পানিতে চাকরি করেন, রোজ ট্রেনে যাতায়াত করেন। পেছনে বাগানের দিকের একটা ঘরে আমরা উঠেছি। বাগানটা অবশ্য নামেই। 3 একর জায়গা জুড়ে গাছপালা ঝোপঝাড় গজিয়ে আছে। একটা প্রকাণ্ড আর চ্যাপ্টা টিলার মাথায় বাড়িটা। বাগানের শেষ প্রান্তে দাঁড়ালে অনেক দূর দেখা যায়। ওই দিকটায় সেই সব পোড়ো খনি আছে। কর্নেল যদুবাবুকে নিয়ে বেরিয়েছেন কোথায়। রাত জেগে ট্রেনে এসেছি, ক্লান্তও বটে, চোখ দুটো জ্বালা করছে, তাই ওদের সঙ্গে আর যাইনি। বাগানের ভেতর ঘুরতে ঘুরতে বেড়া ডিঙিয়ে ফাঁকা জায়গায় গিয়ে একটা পাথরে বসেছিলাম। দিন দুপুরে পেতনির ভয় থাকার কথা নয়, কিন্তু পোড়ো খনি এলাকার দিকে তাকিয়ে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। সেই সময় কোত্থেকে সাদা রঙের একটা ছোট্ট কুকুর দৌড়ে এসে আমার পা শুঁকে জল জল চোখে আমাকে দেখতে থাকলো। অবাক হয়ে ভাবছি কুকুরটা কার। এমন সময় ওপাশে ঝোপ থেকে যদুবাবুর মেয়ে পিঙ্কি ডাক দিল। কুকুরটার সারা গায়ে লোম, গা ঝাড়া দিয়ে সে মুখ খোঁড়ালো। পিঙ্কি তার কাছে এসে ধমক দিল, কি কথা কানে যাচ্ছে না বুঝি? চাটি খাবে বলে দিচ্ছি, চলে আয়। তোমার কুকুর বুঝি? ভারী সুন্দর তো কুকুরটা। পিঙ্কি আমার কথায় কান দিল না। সে কুকুরটাকে দুহাতে তুলে নিয়ে ঢাল বেয়ে দৌড়তে শুরু করলো। তারপর নিচের সমতলে গিয়ে কুকুরটাকে নামিয়ে দিল। দেখলুম এবার কুকুরটা অর্থাৎ কুকি তার পেছন পেছন হাঁটছে। একটু পরে পিঙ্কি ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। এসেই শুনেছি চুড়াইলের আতঙ্কে লোকে সন্ধ্যার আগেই বাড়ি ঢুকে পড়ে। বাজার এলাকা শিগগির নিশুতি শুনশান হয়ে যায়। এমনকি দিনের বেলাতেও কেউ একা দোকা মাঠে ঘাটে পা বাড়ায় না। আর অতটুকু মেয়েটা দিব্যি একা ঘুরে বেড়াচ্ছে ওই এলাকায়। কিছুক্ষণ পরে উঁচু একটা জায়গায় ফ্রক পরা পিঙ্কির মূর্তি ভেসে উঠল। তার পায়ের কাছে কুকি। দুজনে খুব মন দিয়ে কি যেন দেখছে। তারপর কুকিকে লাফাতে লাফাতে ওপাশে চলে যেতে দেখলুম। পিঙ্কিও তার পিছনে ছুটল। সিগারেট ধরিয়ে ওদের গতিবিধি লক্ষ্য করতে থাকলুম। কখনো ওরা অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার কখনো ওদের দেখতে পাচ্ছি। তারপর কতক্ষণ আর দুটিকে দেখতেই পেলুম না। কেমন একটা অস্বস্তি লাগলো। লম্বা পায়ে ঢাল বেয়ে নেমে গেলুম। ওদের শেষবার যেখানে দেখেছি সেই দিকে হাঁটতে থাকলুম। জায়গাটা উঁচু নিচু, এবড়ো খেবড়ো, অজস্র খানাখন্দ, কোথাও গভীর গর্ত, আবার কোথাও নানা গড়নের পাথর পড়ে রয়েছে। মাঝে মধ্যে ঝোপঝাড় বা কিছু গাছ, এপাশে ওপাশে টিলা। একটা পাথরের ওপর উঠে ওদের খুঁজলুম। তারপর দেখলুম একখানে দাঁড়িয়ে পিঙ্কি একটু ঝুঁকে কি যেন করছে। কুকিকে দেখতে পেলুম না। চেঁচিয়ে ডাকলুম, পিঙ্কি, পিঙ্কি। পিঙ্কি আমার দিকে ঘুরে হাত নেড়ে কি যেন বলল। আমি তখন দৌড়ে ওর কাছে চলে গেলুম। গিয়ে দেখি পিঙ্কির সামনে একটা স্তূপের কিনারায় গুহার দরজার মতো প্রকাণ্ড একটা খোঁদল। সেই দিকে হাত বাড়িয়ে পিঙ্কি কাঁদো কাঁদো মুখে বলল, কুকি ওর ভেতরে ঢুকে গেল, আর বেরুচ্ছে না, এত ডাকছি। খোঁদলের কাছে গিয়ে ভেতরটা দেখার চেষ্টা করলুম। ফুটচারে গভীর একটা গর্ত, তারপর সুড়ঙ্গের মতো ভেতরে চলে গেছে খোঁদলটার। গর্তে ঘাস আর সামান্য ঝোপঝাড় গজিয়ে আছে। পিঙ্কি ব্যাকুলভাবে ডাকছিল, কুকি, 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 কুকি। আমিও কুকি বলে ডাকাডাকি করলুম, কিন্তু কুকুরটার পাত্তা নেই।
এইসব গর্তের ভেতর নেকড়ে, চিতাবাঘ বা হায়না থাকাও সম্ভব। তাদের পাল্লায় পড়ল না তো বোকা কুকুরটা। বললুম, দেখো তো কি বিপদ হলো, ওকে নিয়ে এখানে কেন এসেছিলে? রোজই তো আসি, কুকির সঙ্গে লুকোচুরি খেলি। কিন্তু কুকি ওখানে ঢুকতে গেল কেন? জানি না, হঠাৎ ঢুকে গেল। খোঁদলটাতে মানুষের পক্ষেও ঢোকা সম্ভব। নিশ্চয়ই এটা একটা পোড়ো খুনির মুখ। ভেতরে ঘন অন্ধকার থমথম করছে। টর্চটা থাকলে ঢুকতে পারতুম। তাই বললুম, পিঙ্কি, তুমি এক কাজ করো, বরং দৌড়ে গিয়ে বাড়ি থেকে একটা টর্চ নিয়ে এসো তো, তাহলে তোমার কুকিকে উদ্ধার করা যাবে। পিঙ্কি তক্ষুনি দৌড়লো। আমি পাশের একটা ঝোপ থেকে লাঠির মতো একটা ডাল ভেঙে নিলুম। সঙ্গে রিভলভারটা নেই, থাকলে ভালো হতো। অগত্যা লাঠিতে ভরসা করেই ঢুকতে হবে। লাঠিটা হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে লোক খুঁজছিলুম। যদি দৈবাত কোনো দেহাতি লোক পেয়ে যাই সেও মন্দ হবে না। পয়সার লোভে তাকে ওই খোঁদলে ঢুকিয়ে কুকিকে উদ্ধার করার চেষ্টা করা যায়। না হলে অগত্যা নিজেকেই ঢুকতে হবে। হঠাৎ একটু দূরে উঁচু পাথরের আড়াল থেকে কাউকে বেরুতে দেখলুম। সে ফাঁকায় পৌঁছলে অবাক হয়ে দেখি লাল কাপড় পরা এক সন্ন্যাসী। চেঁচিয়ে ডাকলুম, সাধু বাবা, ও সাধু বাবা! সাধু বাবা ঘুরে দাঁড়ালো। তারপর আমাকে দেখেই স্যাট করে আবার উঁচু পাথরটার আড়ালে গিয়ে গা ঢাকা দিল। তারপর আর তাকে দেখতে পেলুম না। ব্যাপারটা ভারী অদ্ভুত তো। কর্নেল এই সাধু বাবার কথা বলেছিলেন না? একটু পরে হাঁপাতে হাঁপাতে পিঙ্কি ফিরে এলো। টর্চ নিয়ে এসেছে। ওর সঙ্গে ওদের চাকর দশরথও এসেছে। দশরথের সঙ্গে সকালে আলাপ হয়েছে। লোকটার বয়স হয়েছে বটে, কিন্তু চেহারাটি এখনও শক্ত সমর্থ। হাসতে হাসতে বলল, কুকি কেন ঢুকেছে আমার মালুম হয়েছে স্যার। ভৈরবগড়ের কুত্তাদের কাছে কুকি শুনেছে ইয়ে সব গুহার অন্দরে कराड़ी रोटी मिलते पारे। कराड़ी रोटीটা কি দশরথ? ये सब गुहार अंदरे भालुकेर डेरा आछे। भालुक मौचाक भेंगे मधु खाए और जंगलेर फल भी खाए। खेয়ে সেই সব चीज उगरे देय। যখন सूखा হয় তখন তা रोटी হয়ে যায়। आदमी लोग भी वही रोटी पसंद करे। हमी भी एक दफा खाया सर, बहुत मीठा। তা না হয় বোঝা গেল, কিন্তু ভেতরে ভালুক থাকলে যে বিপদ। ভালুক অন্দরে আছে কি না কুত্তার মালুম আছে স্যার। ভালুক থাকলে কুত্তা অন্দরে ঘুষবে না। ঠিক এই সময় খোঁদল থেকে এক লাফে কুকি বেরিয়ে এলো। মুখে এক টুকরো কালচে রঙের পাউরুটির মতো জিনিস। দশরথ লাফিয়ে উঠল। देखिए देखिए, ओ देखिए, हम ठीक बोला था ना। পিঙ্কি কুকিকে কোলে তুলে নিয়ে আলতো দুটো চাঁটি মারল। তারপর তার মুখ থেকে कराड़ी রুটির টুকরোটা কেড়ে ছুঁড়ে ফেলে দিল। দশরথ সেই টুকরোটা তুলে নিয়ে বলল, फेंको मत दीदी, ये रोटी जे खाबे से ताकतवर पलवान হয়ে যাবে। দশরথ আমাকে অবাক করে কুকুরের এঁটো সেই বিচিত্র বস্তুটি মাথায় ঠেকালো প্রসাদের মতো। তারপর ঝেড়ে মুছে সেটাকে পকেটে ঢোকালো। তার মুখে খুশি উপচে উঠছিল। হাঁটতে হাঁটতে দশরথকে বললুম, আচ্ছা দশরথ, ওখানে না একজন সাধু বাবাকে দেখলুম, কিন্তু যেই আমি ওকে ডেকেছি উনি লুকিয়ে পড়লেন কোথায়। ব্যাপারটা কি বলো তো? দশরথ থমকে দাঁড়িয়ে গেল। আমার মুখের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলল, সচ? হ্যাঁ, একজন সাধু বাবাকে সত্যি দেখেছি দশরথ। দশরথের মুখটা গম্ভীর হয়ে গেল। বলল, আপনি বহুত পুণ্যবান স্যার, তাই দেখা পেলেন। ওখানে একজন সাধু বাবা থাকেন, लेकिन কেউ তার দেখা পায় না। যারা পায় তারা বহুত পুণ্যবান আদমি। তুমি কখনো দেখা পাওনি? না স্যার, শোনা কি ও সাধু বাবার উমর 200 বরস আছে। বলো কি, 200 বছর বয়স? জি হ্যাঁ, ভৈরবগড়ে যাকে পুছ করবেন সেই বলবে। তাহলে দশরথ, সেই চুড়াইলটা কি সাধু বাবার পোষ্য পেতনি নাকি? আমি কথাটা হাসতে হাসতে বললুম। দশরথ কিন্তু সঙ্গে সঙ্গে শিউরে উঠে দোকানে আঙুল ঢুকিয়ে বলল, রাম 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 রাম, এ মুল্লুকে যতক্ষণ আছেন ও নাম মুখে লিবেন না সব। বলে সে চলার গতি বাড়িয়ে দিল। তার চেহারায় আতঙ্ক ফুটে উঠেছিল। কর্নেল ও যদুবাবু বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। দশরথ কুকির কীর্তি বর্ণনা করল। তারপর ফতুয়ার পকেট থেকে ভালুকের বানানো রুটির টুকরোটাও দেখালো। যদুবাবু পিঙ্কিকে একটু বকাবকি করলেন। তারপর বললেন, ওকে নিয়ে এই হলো এক সমস্যা, বুঝলেন।
যতক্ষণ স্কুলে থাকে চিন্তা করি না, কিন্তু ওই বাড়িতে থাকলেই কুকুর নিয়ে পোড়োখনির ওদিকে চলে যাবে। অথচ দেখুন ইদানিং কিন্তু ভুলেও ভৈরবগড়ের লোকেরা ওদিকে পা বাড়ায় না। কর্নেল দশরথের কাছ থেকে ওই কারাড়ি রুটির টুকরোটা নিয়ে পরীক্ষা করছিলেন। ফেরত দিয়ে বললেন, কারাড়ি রুটির কথা দক্ষিণ ভারতের জঙ্গল এলাকায় গিয়ে শুনেছিলুম, এবার সচক্ষে দেখলুম। যদুবাবু বললেন, করাড়ি কেন বলে কে জানে? তামিল ভাষায় ভালুককে বলে কারাড়ি। দশরথ সবার মুখের দিকে তাকিয়ে উসখুস করছিল। চাপা গলায় যদুবাবুর উদ্দেশ্যে বলল, বড়বাবু, এই কলকাতার সাপকে খনির সাধু বাবা দর্শন দিয়েছেন। সে কি তাই নাকি জয়ন্তবাবু? হ্যাঁ, আসলে কয়েক সেকেন্ডের জন্য লাল কাপড় পরা জটাধারী এক সাধু বাবাকে দেখেছি। দেখলেন দেখলেন আপনি আমার কথাটাকে আমল দিচ্ছিলেন না কর্নেল। তাহলে দেখুন, যা রটে তা সত্যি বটে। আমল দিইনি তা নয়, বলেছিলুম বিশ্বাস করা যায় এমন একজন প্রত্যক্ষদর্শী কাউকে পেলে ভালো হয়। যাই হোক, জয়ন্ত যখন দেখেছে তখন গুজবটা সত্যি প্রমাণিত হলো। কর্নেলের বুকে বাইনোকুলার ঝুলছিল। কথাটা বলার পর বাইনোকুলারটা চোখে রেখে পোড়োখনির এলাকার দিকে কি যেন দেখতে থাকলেন। যদুবাবু খুব আগ্রহে চাপা গলায় বলে উঠলেন, কিছু কিছু দেখতে পাচ্ছেন নাকি কর্নেল? লাল ঘুঘু। হ্যাঁ, লাল ঘুঘু মানে? যা বাবা, আমি তো ভাবলাম বুঝি সাধু বাবাকে দেখতে পেয়েছেন। এই লাল ঘুঘু পাখির ঝাঁক সচরাচর দেখা যায় না। এরা ঊষর মরু অঞ্চলের বাসিন্দা, শীতের শেষ দিকে চলে আসে উর্বর এলাকায়, বর্ষা পর্যন্ত কাটিয়ে আবার ফিরে যায়। বলে কর্নেল চোখে বাইনোকুলার রেখে এক পা করে হাঁটতে শুরু করলেন। বুঝলুম এবেলার মতো উধাও হতে চলেছেন। যদুবাবু একটু হেসে বললেন, যার যা হবি। আসুন আসুন জয়ন্তবাবু, আমরা ঘরে বসে গল্প গুজব করি ততক্ষণ। যে ঘরে উঠেছি সেই ঘরে গিয়ে বসলুম দুজনে। দশরথ চা আনতে গেল। পিঙ্কি তার কুকুর নিয়ে বাগানে খেলে বেড়াচ্ছে দেখতে পাচ্ছিলুম। যদুবাবু বললেন, জয়ন্তবাবু, আপনি তো খবরের কাগজের লোক, তা এমন ঘটনা কখনো ঘটতে দেখেছেন? কি ঘটনা বলুন তো? যদুবাবুর কণ্ঠস্বরে আতঙ্ক ফুটে উঠল। ভূত প্রেতের হাতে মানুষ খুন। আরে পুলিশ বলছে স্রেফ ডাকাতি, কিন্তু বলুন তো মশাই, বলুন তো যে ডাকাত কি মানুষের মুন্ডু কেটে রক্ত খায়? তা খায় না বটে। যদুবাবু জানলার বাইরেটা দেখিয়ে বললেন, আজ রবিবার, গত বুধবার রাত 1টায় ওইখানে স্পষ্ট দেখেছি চুড়াইল দাঁড়িয়ে আছে, শাড়ি পরা, কালো চেহারা, হাতে শাঁখা পরা, চোখ দুটো নীল। টর্চের আলোয় কয়েক সেকেন্ডের জন্য হলেও তাকে স্পষ্ট দেখে নিয়েছি। মুখের চেহারা দেখলে রক্ত হিম হয়ে যাবে মশাই। এই দেখো না, গায়ে কাঁটা দিচ্ছে। আচ্ছা, চুড়াইলের পায়ের পাতা নাকি উল্টো দিকে থাকে? হ্যাঁ, ঠিক তাই। টর্চের আলো ছিল খুব জোরালো, পা দুটো দেখে নিয়েছি না। আচ্ছা, যে দুজন চুড়াইলের হাতে মারা পড়েছে তারা কারা? তাদের বাড়িতে তো নিয়ে গিয়েছিলুম কর্নেলকে। একজনের নাম মাধব পাণ্ডে, বাজারের সেরা ব্যবসাদার ছিলেন পাণ্ডেজি। মহাজনী কারবারও ছিল, সুদে টাকা ধার দিতেন অভাবী লোককে। আর দ্বিতীয়জন হলেন রামনাথ মিশ্র, লোকে বলতো মিছিরজি। উনি ছিলেন বড্ড ভালো মানুষ, ওই পাণ্ডেজিরই কর্মচারী উনি। ওরা খুন হয়েছেন কিভাবে? বোঝা যাচ্ছে না যে কেন পাণ্ডেজি অত রাতে বেরিয়েছিলেন। ঘরের দরজা খোলা ছিল। ভোরবেলা স্টেশনের কাছে ওর মুন্ডু কাটা লাশ পাওয়া যায়। তবে রাতে বাড়ির লোকে তো বটেই, পাশের বাড়ির লোকেরাও চুড়াইলের ডাক শুনেছিল। হ্যাঁ, মিছিরজি খুন হন তার পরের রাতে।
মিছিরজিও স্টেশনের কাছে একটা বস্তিতে থাকতেন, বুঝলেন। ওই তারও ঘরের দরজা বাইরে থেকে আটকানো ছিল। পেছনের জঙ্গলে তার মুন্ডু কাটা লাশ পাওয়া গেছে। আর তাছাড়া সে রাতেও ওই বস্তির লোকেরা কিন্তু চুরাইলের ডাক শুনেছিল। আচ্ছা, কর্নেল কি বলছেন? কিছু বলেননি এখনো। ওই ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিলেন, লাশ পড়ে থাকা জায়গাটাও দেখলেন, তারপর বললেন চলুন ফেরা যাক, এই আর কি। বুঝলুম কর্নেলের হাবভাব দেখে যদুবাবু খুব হতাশ হয়ে গেছেন। লাল ঘুঘুর পেছনে সারা দুপুর ঘোরাঘুরি করে কর্নেল ফিরে এলেন বেলা গড়িয়ে। আমার খাওয়া দাওয়া সারা। অবেলায় কর্নেল খেতে বসলেন। বললুম, এরকম অনিয়ম করলে কিন্তু বেঘোরে মারা পড়বেন। আপনি কি ভাবছেন এখনো বুড়ো হননি? বৎস, সাদা দাড়ি মোটেও বার্ধক্যের লক্ষণ নয়। তোমার মতো অনেক যুবকেরও চুলদাড়ি সাদা হয়ে যেতে দেখেছি। ভেবো না, জীবনে 2-1 দিন দেরি করে খেলে স্বাস্থ্যমশাই তত বেশি চটেন না। যাই হোক, তুমি তৈরি হয়ে নাও, বেরোবো। যদুবাবুর অনিদ্রার রোগ আছে। রাতে ঘুম হয় না বলে দিনে ঘুমাবার চেষ্টা করেন। দশরথ খাবার এনেছিল। যদুবাবুর মা করুণাময়ী দরজার কাছে দাঁড়িয়ে একবার তদারক করে গেছেন। খাওয়ার পর কর্নেল চুরুট ধরিয়ে বললেন, আচ্ছা দশরথ, তোমাদের ছোটবাবু কোথায় গেলেন? আজ ছুটির দিনে তো তাঁর বাড়িতে থাকার কথা। ছোটবাবুর খবর ছোটবাবুরই মালুম আছে সাব, উনি ওই রকমই আছেন। কিরকম? দশরথ এদিক ওদিক তাকিয়ে চাপা গলায় বলল, রাত মে বড় বাবুর সঙ্গে বহুত কাজিয়া করেছিলেন। সুবে মে চাও পিয়ে চলে গেলেন, তো অভি তক আসলেন না। মাইজির সঙ্গে ভি কাজিয়া করেন ছোটবাবু। কেন বলো তো? रुपये के लिए। हर घड़ी रुपया चाइले कितना रुपया देवें बड़ा बाबू? माइजी बा कोथा থেকে রুপিয়া পাবেন বলুন সাব? রুদ্রবাবু তো চাকরি করেন, মাইনের টাকাতেও কুলোয় না নাকি? ও ছড়িয়ে দিন সাব, ছোট বাবু জুয়াড়ি হয়ে গেছেন। তাই বলো? জুয়া খেললে মানুষের বুদ্ধি শুদ্ধি আর থাকে না। কই এসো জয়ন্ত, আমরা বেরোই। যদুবাবুর ভাই রুদ্রবাবুর সঙ্গে সকালে আমাদের সৌজন্যমূলক পরিচয় হয়নি, তবে ওকে দেখেছিলাম। রোগা গড়নের যুবক, রাগী চেহারা, গায়ে লাল রঙের গেঞ্জি আর পরনে ছিল নেভি ব্লু প্যান্ট, হাতে স্টিলের একটা বালা, গলায় সরু চেনও দেখেছিলাম। পরক্ষণে এলাকার দিকে পা বাড়িয়ে কর্নেল বললেন, যদি রাত্রি পর্যন্ত এদিকে কাটাই, আমার বিশ্বাস চুরাইলের দর্শন পাব। কিন্তু তুমি ভয় পাবে না তো জয়ন্ত? আপনি কি চুড়াইল দেখতেই বেরোলেন? বলা যায় না, যদি দৈবাত তার দেখা পেয়ে যাই গতবারের মতো। মার্চ মাসের এমন সুন্দর বিকেলে চুড়াইলের ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। সত্যি বলতে কি, ভূত প্রেতে আমার কশ্চিনকালেও বিশ্বাস নেই। যদিও ভূতের ভয় আমার আছে, কিন্তু কর্নেল গত বছর সচক্ষে পৌরখনির পেতনিটাকে দেখেছেন বলেছিলেন। ব্যাপারটা ঠিক বোঝা যায় না। কর্নেল মাঝে মাঝে বাইনোকুলার তুলে এদিকে ওদিকে কি যেন দেখছেন। এখনো দিনের আলো ভালোই আছে, কাজেই নিশ্চয়ই লাল ঘুঘুর ঝাঁক দেখছেন। একখানে থেমে হঠাৎ বললেন, জয়ন্ত, করাড়ি রুটি কোন গুহা ছিল চিনতে পারবে কি? মনে হচ্ছে বাঁ দিকে যেতে হবে, বুঝলেন? ওই যে ঝোপগুলো দেখা যাচ্ছে না, সম্ভবত তার কাছাকাছি। কয়েক পা এগিয়ে যেতেই দেখলুম পিঙ্কি হাতে একটা প্রকাণ্ড রঙিন বল নিয়ে একটা ঢিবির ওপর উঠে দাঁড়ালো। তারপর বলটা ছুঁড়ে দিল। তখন ওর কুকুরটাকেও দেখতে পেলুম। অবাক হয়ে গেলুম ওর সাহস দেখে। কুকি বলটাকে কামড়ে ধরে ওর কাছে বয়ে আনার চেষ্টা করছে, আর বলটা বারবার মুখ থেকে পড়ে যাচ্ছে। কর্নেল হাসতে হাসতে বললেন, মেয়েটা সত্যি খুব সাহসী। এই পিঙ্কি, পিঙ্কি। পিঙ্কি একবার ঘুরে দেখল, তারপর এক হাতে বল আর অন্য হাতে কুকুরটাকে তুলে নিয়ে দৌড়তে শুরু করলো। একটু পরে দুজনেই কোথাও উধাও হয়ে গেল। মেয়েটির জন্য না আমার ভাবনা হচ্ছে কর্নেল, কখন না কোন বিপদে পড়ে। কর্নেল সেই কথায় কান না দিয়ে বললেন, করাড়ি রুটির গুহাটা খুঁজে বের করো জয়ন্ত। খুঁজে পেতে দেরি হলো না। কর্নেল পকেট থেকে টর্চ বের করে বললেন, তুমি এখানে বসে অপেক্ষা করো জয়ন্ত, আমি ভেতরটা দেখে আসি। সে কি, আপনি এর ভেতরে ঢুকে কি করবেন?
কারাড়ি রুটি খেলে মানুষ পালোয়ান হয়ে যায় ডার্লিং। আরে কিন্তু ভেতরে যদি ভালুকটা থাকে? তার সঙ্গে ভাব জমানোর মন্ত্র আমার জানা আছে। এই বলে কর্নেল কুয়োর মতো গর্তটাতে নেমে গেলেন। তারপর টর্চ বাগিয়ে সুড়ঙ্গের ভেতর হামাগুড়ি দিয়ে ঢুকলেন। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলুম। প্রতি মুহূর্তে আশঙ্কা হচ্ছে, এক্ষুনি দেখব হয়তো কর্নেল ভালুকের আঁচড় খেয়ে রক্তারক্তি হয়ে বা কোনো মতে প্রাণ নিয়ে ফিরেছেন। না, ভালুকের হাতে ওর মারা পড়ার কথা ভাবছি না, কারণ ওর কাছে তো রিভলভার আছে। কিন্তু ভালুক মশাই রুটি চোরকে কি একটু শিক্ষা না দিয়ে ছাড়বে? তারপর কর্নেলের আর ফেরার নাম নেই। বেলা পড়ে এলো, টিলাগুলোর ওধারে সূর্য অস্ত গেল, কুয়াশা ঘনিয়ে এলো চারদিকে, ক্রমে আধার জমল। কর্নেল তখনও ফিরছেন না। অস্বস্তিতে বুকটা আমার কাঁপছে। এদিক ওদিক তাকিয়ে পিঙ্কিকে খুঁজলুম, কোথাও দেখলুম না। নিশ্চয়ই মেয়েটা এতক্ষণ তার কুকুরটাকে নিয়ে বাড়ি ফিরে গেছে। দুরু দুরু বুকে ভাবছি কি করব। আমার সঙ্গে ও টর্চ রিভলভার আছে, ঢুকবো নাকি ভেতরে? ঠিক তখনই বাঁ দিকে খুব কাছেই একটা বিকট চিৎকার শুনতে পেলুম। ঘুরে কিছু দেখতে পেলুম না। অন্ধকারে কেউ ওই বিদ খুঁটে আর্তনাদ করে চলেছে। কাঁপা কাঁপা এক টানা চেরা গলার চিৎকার, বিপদ জ্ঞাপক সাইরেনের মতো। অমনি শরীরটা হিম হয়ে এলো। এ তো চুড়াইলেরই চিৎকার। কর্নেল ঠিক এমনই একটা বর্ণনা দিয়েছিলেন। আড়ষ্ট হাতে টর্চের বোতাম টিপলুম। এক ঝলক আলো ছড়িয়ে গেল। তারপর দেখতে পেলুম পোড়োখনির পেত্নিটাকে। কালো কুচকুচে গরম, মানুষের মতো, কিংবা আদতে মানুষের মতো নয়, আমার চোখের ভুলও হতে পারে। কি হিংস্র তার মুখ আর নিষ্পলক নীলচে দুটো চোখ। তার পায়ের পাতা সত্যি উল্টো দিকে ঘোরানো কিনা দেখার চেষ্টা করতেই সে আবার চেঁচিয়ে উঠল। এমন অমানসিক চিৎকার কোনো প্রাণীর নয়, এ আমি হলপ করে বলতে পারি। টর্চের আলোয় তাকে এগিয়ে আসতে দেখার সঙ্গে সঙ্গে পকেট থেকে রিভলভার বের করল। তার দিকে তাক করে ট্রিগারে চাপ দিল। রিভলভারটা অটোমেটিক, কিন্তু আশ্চর্য, গুলি বেরোলো না। ঘাবড়ে গিয়ে আবার ট্রিগারে চাপ দিল। এবারও গুলি বেরোলো না। অমনি মনে পড়ল অটোমেটিক বলে রিভলভারে গুলি ভরে রাখিনি, কারণ দৈবাত গুলি ছুটে যাওয়ার ভয় থাকে। ততক্ষণে চুড়াইলটা একেবারে কাছাকাছি এসে পড়েছে। পকেট থেকে গুলি বের করতে গিয়ে তাড়াতাড়িতে টর্চটা হাত থেকে পড়ে নিভে গেল। এবার মনে হলো অন্ধকারে ডুবে গেছি। কয়েক পা পিছিয়ে গিয়ে গুলিগুলো ভরে ট্রিগারে চাপ দিল। এবার রিভলভারটা গর্জে উঠল। পরপর দুটো গুলি ছোড়ার পর চুড়াইলের চিৎকার থেমে গেল। মারা পড়েছে ভেবে সাহসী হয়ে পা বাড়াচ্ছি, কেউ শীষ দিল কোথাও। সেই সময় আমার পিছন থেকে শুনতে পেলুম, জয়ন্ত, জয়ন্ত! চেঁচিয়ে বললুম, টর্চ চালুন শিগগির, পেতনিটাকে আমি গুলি করে মেরেছি। পেতনিকে কখনো গুলি করে মারা যায় না ডার্লিং। টর্চটা চালুন না। তোমার টর্চ কি হলো? আরে কোথায় একটা পড়ে গেছে। আমার টর্চটা কেউ খনি গুহার ভেতর কেড়ে নিয়েছে। সে কি, কেড়ে নিয়েছে মানে? কর্নেল লাইটার জেলে চুরুট ধরালেন। তারপর বললেন, খনিটা ছিল ডলোমাইটের। ভেতরটা বেশ চওড়া, এদিকে ওদিকেও অনেক খোঁদল আছে। কারাড়ি রুটি খুঁজছি, হঠাৎ কে যেন পিছন থেকে ধাক্কা মেরে আমাকে ফেলে দিল। টর্চটা ছিটকে পড়ে নিভে গেল। উঠে আর খুঁজেই পেলুম না। লাইটারের আলোয় কোন রকমে বেরিয়ে এলুম। এসে দেখি চুড়াইলের সঙ্গে তোমার যুদ্ধ চলছে। আমিও সিগারেট ধরালুম একটা। তারপর লাইটারের আলোয় কয়েক পা এগিয়ে টর্চটা খুঁজে পেলুম। টর্চের আলোয় নিরাশ হয়ে দেখলুম কোথাও গুলিবিদ্ধ চুড়াইল পড়ে নেই, এক ফোঁটাও রক্ত নেই। ভূত পেতনিদের হয়তো রক্ত থাকার কথা নয়, গুলি তাদের গায়ে লাগবারও কথা নয়, তবে আওয়াজে তারা ভয় পেতেও পারে। ব্যাপারটা কি হতে পারে বলুন তো কর্নেল? কোন ব্যাপারটা? চুড়াইল। কর্নেল পা বাড়িয়ে বললেন, নিছক পেতনি ছাড়া কিছু নয়, সে তো বুঝতেই পারছো। কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে ভূত পেতনি বলে সত্যি কিছু থাকতে পারে। সচক্ষে দেখেও? যাই হোক, বোঝা যাচ্ছে যে আমাদের এ তল্লাটে ঘোরাঘুরি করার ব্যাপারে চুড়াইলের ভীষণ আপত্তি আছে, তাই সে ভয় দেখাতে এসেছিল। চারিদিকে ভয় ভয় আলো ফেলে আমরা হাঁটছিলুম। হাতে রিভলভারও তৈরি। কর্নেলের কথার জবাবে কি বলবো ভেবে পাচ্ছিলুম না। কর্নেল টর্চের আলোয় এক টুকরো লাল রঙের ছেঁড়া কাপড় দেখিয়ে বললেন,
আমাকে ধাক্কা মারতেই আমিও তাকে ধরার চেষ্টা করেছিলুম। তার পরনের কাপড়ের এই টুকরোটা আমার হাতে থেকে গেছে। তুমি বলেছিলে সাধু বাবার পরনে লাল কাপড় দেখেছ, কাজেই সে সেই সাধু ছাড়া আর কে হতে পারে? সম্ভবত অন্য কোনো সুড়ঙ্গ দিয়ে ওখানে যাওয়া যায়। সে আমাকে ফলো করেছিল অন্য দিক থেকে। আমার মাথায় চমক খেলে গেল। বললুম, কর্নেল, অনেক তান্ত্রিক সাধু প্রেত সিদ্ধ হন শুনেছি। তাদের নাকি পোষা ভূত প্রেত থাকে। এই চুড়াইল বা শাকচুন্নিটা ওই সাধুর পোষা নয় তো? তাহলে এতদিনে তুমি স্বীকার করলে যে ভূত প্রেত সত্যি আছে? কে জানি, কিন্তু আপনিও তো ওসবে বিশ্বাস করেন না। কর্নেল হঠাৎ গলা চড়িয়ে বললেন, আলবাত করি, কে বলল করি না? তারপর ডান দিকে ঘুরে দাঁড়িয়ে তেমনই চড়া গলায় বলে উঠলেন, কি রুদ্রবাবু, এখানে কি করছেন অন্ধকারে? টর্চের আলো সেদিকে ফেলে দেখি যদুবাবুর ছোট ভাই রুদ্রনারায়ণ একটা পাথরের ওপর পা ঝুলিয়ে বসে আছেন। খেঁকিয়ে উঠলেন একেবারে। আলোটা বন্ধ করুন তো মশাই। টর্চ নিভিয়ে দিলুম। কর্নেল বললেন, আসুন, বাড়ি যাবেন না? না। আহা, খামোখা বাড়ির লোকের উপরে রাগ করে আর কি হবে রুদ্রবাবু? তাছাড়া এখানে এই অন্ধকারে বসে থাকাটাও তো বিপজ্জনক। একটু আগে আপনি কি চুড়াইলের ডাক শোনেননি? আরে জানতো মশাই, আপনাদের আর ভালো মানুষই করতে হবে না। আমাকে চুড়াইল দেখাচ্ছেন। আগে নিজেদের মাথা বাঁচান, তারপরে কথা বলতে আসবেন। কর্নেল আর কথা বাড়ালেন না, বললেন, চলো জয়ন্ত, রুদ্রবাবু ভীষণ চোটে আছেন মনে হচ্ছে। ওদের বাগানের কাছাকাছি যেতেই লণ্ঠন হাতে দশরথকে দেখা গেল। আমাদের দেখে সে আশ্বস্ত হলো। তার হাতে একটা বল্লমও দেখতে পাচ্ছিলাম। বলল, বড় বাবু আপনাদের লিয়ে বহুত সোচ করছেন সব। পিঙ্কি দিদি বলল কি কর্নেল স্যারদের খনির অন্দরে ঘুষতে দেখেছি, ওর আপনারা তা দেরি করলেন। বুঝলুম দশরথের ইচ্ছে ছিল না আমাদের খুঁজতে যাওয়ার। কর্তাবাবুর চাপে পড়ে তাকে বেরুতে হয়েছে। সে যে ভীষণ ভীতু মানুষ তাতে সন্দেহ নেই। যদুবাবু অপেক্ষা করছিলেন ব্যস্তভাবে। বললেন, এই যে কর্নেল, খুব ভাবছিলুম জানেন তো, এদিকে এক কাণ্ড হয়েছে শুনুন। মায়ের আলমারি থেকে একটা পুরনো দলিল চুরি গেছে। আপনি আমার বাবার খনির দলিল দেখতে চেয়েছিলেন, ওই দলিলটাও তার মধ্যে ছিল। মা বলছেন এ নিশ্চয়ই রুদ্রের কাজ। রুদ্রের সঙ্গে এ নিয়ে আমারও তো একচোট হয়ে গেল জানেন তো। বাবু রাগ করে বেরিয়ে গেলেন। হ্যাঁ, রুদ্রবাবুকে মাঠে বসে থাকতে দেখে এলুম। চুড়াইলের পাল্লায় পড়লেই বাছাধন টের পাবে। তারপর দশরথকে চায়ের হুকুম দিয়ে কর্নেলের মুখোমুখি বসলেন। কর্নেল বললেন, ও দলিল রুদ্রবাবু কি করবেন? আপনাকে বলেছিলুম না, ওই দলিলটা আনরেজিস্টার্ড। নন্দলাল ওঝা নামে এক ভদ্রলোক ছিলেন বাবার খনি ব্যবসার পার্টনার। তো নন্দবাবু নিজের একার নামে একটা পোড়ো খনি কিনেছিলেন আরেকজনের কাছে। কেন কিনেছিলেন জানি না। পরে যখন সব খনি অ্যাবান্ডেন্ট হয়ে গেল, বাবার মাথায় কেন কে জানে ঝোঁক চাপল নন্দবাবুর কেনা সেই প্রাচীন অ্যাবান্ডেন্ট খনিটা কিনবেন। তো তিনি খনিটা কিনতে চাইলেন। নন্দবাবু কিছুতেই বেচতে রাজি হলেন না, তো বাবাও ছাড়বেন না। অবশেষে 50,000 টাকা দাম হাঁকলেন নন্দবাবু। তো বাবা তাই দিলেন। ব্যাপারটা আমার কাছে আজও রহস্য জানেন। তা সে যা হোক, পরদিন রেজিস্ট্রি হওয়ার কথা। রাতে হঠাৎ নন্দবাবু ভেদবমি হয়ে মারা গেলেন। দলিল আর রেজিস্ট্রি করা হলো না। কিন্তু এ দলিল চুরি যে রুদ্রই করেছে তাতে কিন্তু কোনো ভুল নেই কর্নেল। সে বরাবর মায়ের ওই দলিলটা চাইতো, বলতো তার দরকার আছে। তা কি দরকার সেই জানে, আমার সঙ্গে তো ভালো করে কথাবার্তাই বলে না। নন্দবাবুর ছেলেপুলে আছে কি? দেখুন, নন্দবাবু ছিলেন উড়নচণ্ডী স্বভাবের লোক। বেশি বয়সে বিয়ে করেছিলেন। ওর মৃত্যুর পর সেই ভদ্রমহিলা কলকাতায় দাদার কাছে চলে যান। যত দূর জানি তার কোনো ছেলেপুলে নেই। নন্দবাবুর আর কোনো আত্মীয় স্বজন ছিল না ভৈরবগড়ে? ওই এক পিস্তুত না মাস্তুত দাদা ছিলেন,
তা তিনি তো বছর 8 আগেই নিরুদ্দেশ হয়ে গেছেন কোথায়। কি নাম ছিল ভদ্রলোকের? যদুবাবু একটু ভেবে নিয়ে বললেন, পান্না বাবু। আচ্ছা, সেই পোড়ো খনিটা কোথায় আপনি কি জানেন? না, বাবার এক উদ্ভট খেয়াল ছাড়া আর কি বলবো বলুন। হ্যাঁ, নিজেদের সব খনি অ্যাবান্ডেন্ট হয়ে গেল, আবার একটা অ্যাবান্ডেন্ট খনি কিনে বসলেন 50,000 টাকায়। কি অদ্ভুত ব্যাপার না? খনিটা কোথায় দলিলটা দেখতে পেলে জানা যেত। সমস্যা হলো যে দলিলটা আনরেজিস্টার্ড, কাজেই রেজিস্ট্রি অফিসে তার কপি মিলবে না। আচ্ছা, পোড়ো খনির ভেতরে কোনো দামি জিনিস, এই যেমন ধরুন গুপ্তধন, লুকোনো ছিল না তো? ঠিক ঠিক বলেছেন। কি আশ্চর্য, এই কথাটা তো আমার মাথায় আসেনি। আপনি হয়তো ঠিকই বলেছেন জয়ন্তবাবু। ইস, কেন যে দলিল থেকে ওই পোড়ো খনির সীমানা চৌহদ্দিটা তখন টুকে রাখিনি। দশরথ চা এনে দিল, তারপর গাল চুলকে কর্নেলের দিকে তাকিয়ে বলল, कराड़ी रोटी मिला है सब? কর্নেল প্যান্টের পকেট থেকে সত্যি সত্যি এক টুকরো কড়াড়ি রুটি বের করে ওকে দিলেন। দশরথ সেটা ভক্তি ভরে দুহাতে নিয়ে মাথায় ঠেকালো, তারপর খুশি হয়ে বেরিয়ে গেল। যদুবাবু বললেন, এখানকার লোকেদের এই এক অদ্ভুত বিশ্বাস, ওই কুৎসিত পদার্থটা খেলে নাকি বুড়োদেরও যুবকের মতো শক্তি ফিরে আসে। তবে দশরথ কড়াড়ি রুটি খেলে কি হবে? গাঁজা খায় যে, গাঁজা গাঁজা ওটার সব গুণ নষ্ট করে দেবে। দশরথ বাইরে থেকে প্রবল আপত্তি জানিয়ে বলল, रामजी क्रिया बड़ो बाबू, हमें कभी गांजा पी ना। খাস না? তাই রাতে ডাকলে তোর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। একটু পরে চা খেতে খেতে বললুম, কর্নেল, নন্দবাবুর সেই পোড়ো খনিটাতে গুপ্তধন থাকার ব্যাপারে আপনার কি মতামত সেটা এখনো বলেননি কিন্তু। কর্নেল কিছু বলতে যাচ্ছিলেন, সেই সময় বাইরে পায়ের ধূপধাপ শব্দ শোনা গেল। তারপর কেউ দৌড়ে বারান্দায় উঠল। যদুবাবু বললেন, কে কে? বাইরের লোকটা সশব্দে আছাড় খেল যেন। কর্নেল উঠে দাঁড়ালেন। এই সময় দশরথের চাপা আর্তনাদ শোনা গেল। আমরা হন্তদন্ত হয়ে বেরিয়ে দেখি বারান্দায় রুদ্রবাবু পড়ে আছেন। তার গলার কাছে ক্ষত চিহ্ন, রক্তে ভেসে যাচ্ছে। যদুবাবু হুমড়ি খেয়ে পড়ে চেঁচিয়ে উঠলেন, রুদ্র 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 রুদ্র, কে তো রে দশা করল রে? রুদ্র রুদ্র কথা কর্নেল রুদ্রবাবুর দিকে ঝুঁকে জিজ্ঞেস করলেন, রুদ্রবাবু, কে আপনাকে মেরেছে? রুদ্রবাবু অতি কষ্টে বললেন, বিশ্বাসঘাতক। তারপর তার শরীর স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে স্থির হয়ে গেল। বুঝলুম বেচারার প্রাণবায়ু বেরিয়ে গেল। আর ঠিক তখনই বাগানের গাছপালার ওদিক থেকে কোথাও সেই চুড়াইলের ডাক শোনা গেল। একটা প্রচণ্ড বিভীষিকার রক্ত হিম করা আতঙ্ক আমাদের কয়েক মুহূর্তের জন্য নিঃসাড় করে ফেলল। রাতে ভালো ঘুম হয়নি। পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে মর্গে লাশ চালান দিয়েছিল। পুলিশের হাবভাবে বুঝেছিলুম যে ব্যাপারটা দায়সারা করে চোর ডাকাতের ওপরই চাপাতে চায়। কর্নেলকে মোটেও পাত্তা দেয়নি পুলিশ। সকালে দশরথ চা এনে যখন আমার ঘুম ভাঙালো তখন 8টা বেজে গেছে। উঠে দেখলুম কর্নেল নেই। দশরথ বলল, কর্নেল সাহেব সুবে সে বেরিয়েছেন, কিছু বলেননি। কর্নেল ফিরলেন ঘণ্টাখানেক পরে। জিজ্ঞেস করলে বললেন, মর্গে গিয়েছিলুম। মর্গের ডাক্তারের মতে পাণ্ডেজি আর মিছিজির মতোই কেউ রুদ্রবাবুরও মুন্ডু কাটার চেষ্টা করেছিল। রুদ্রবাবু মৃত্যুর আগে বিশ্বাসঘাতক কথাটা বলেছিল কর্নেল। ব্যাপারটা রহস্যময় নয়? তা তো বটেই। তবে পুলিশ বলছে খুনি রুদ্রবাবুর পরিচিত লোক, আর খুনের উদ্দেশ্য হল ছিনতাই। ছিনতাই? উনি কি ওই মাঠে টাকা করে নিয়ে বসেছিলেন নাকি? হ্যাঁ, কারণ আজ ভোরে পুলিশ ইন্সপেক্টর পরমজিৎ সিং
পোড়ো খনির ওখানে কোথায় রক্তমাখা 100 টাকার নোটের বান্ডিল কুড়িয়ে পেয়েছেন। ছিনতাই করে পালাবার সময় খনির হাত থেকে পড়ে গিয়ে থাকবে। অত টাকা নিয়ে ওখানে কি করছিলেন রুদ্রবাবু? আর পেলেনই বা কোথায় অত টাকা? কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, এমনও তো হতে পারে যে খনিরই টাকা ওগুলো। অর্থাৎ রুদ্রবাবু সেই দলিলটা চুরি করে তাকেই বেচতে গিয়েছিলেন। দলিল হাতিয়ে এবং টাকা মিটিয়ে হঠাৎ খুনি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। রুদ্রবাবু আহত অবস্থায় কোনো রকমে পালিয়ে আসতে পারেন, কিন্তু টাকার বান্ডিলটা পড়ে যায়। তাও হতে পারে বই কি। কর্নেল কিছুক্ষণ গুম হয়ে সাদা দাড়ি টানতে শুরু করলেন। বুঝলুম সূত্র হাতড়াচ্ছেন। এসো তো জয়ন্ত, আমরা একবার পাণ্ডেজির গদি থেকে ঘুরে আসি। রাস্তায় যেতে যেতে বললুম, কিন্তু একটা রহস্য কিছুতেই বোঝা যাচ্ছে না কর্নেল। রুদ্রবাবুর পিছন পিছন চুড়াইল মানে ওই শাকচুন্নিটাও ছুটে এসেছিল। আমরা তো তার চিৎকারও শুনতে পেয়েছিলাম। এখন কথা হলো, আরও জট পাকিয়ে যাবে ডার্লিং। এখন সবচেয়ে দরকারি কাজ হলো মাথা ঠান্ডা রাখা। চুড়াইল রহস্য নিয়ে পরে ভাবা যাবে, আপাতত শুধু হত্যাকাণ্ডের দিকে লক্ষ্য রেখে এগোতে চাই। ভিড়ে ভরা বাজার এলাকা ছাড়িয়ে আমরা স্টেশনে পৌঁছলুম। পাণ্ডেজির গদি স্টেশনের ওধারে। ওদিকটায় চুন সুরকির আড়ত, কাঠকোলা, ছোট কলকারখানা আর কিছু চা সিগারেটের দোকান আছে। একখানে প্রকাণ্ড তরাজুতে খন্দের বস্তা বোঝাই হচ্ছে। কর্নেলকে দেখতে পেয়ে একজন ফর্সা সুশ্রী চেহারার ভদ্রলোক উঁচু তক্তপোষ থেকে নেমে এসে নমস্কার করলেন। কর্নেল পরিচয় করিয়ে দিলেন, পাণ্ডেজির জামাই মোহনবাবু। মোহনবাবু পরিষ্কার বাংলা বলেন, খুব খাতির করে বসালেন। চা সন্দেশ এসে গেল সঙ্গে সঙ্গে। কর্নেল বললেন, মোহনজি, আপনাকে পুরনো খাতাপত্র দেখতে বলেছিলুম গতকাল, দেখেছেন কি? মোহনজি পেছনের তাক থেকে একটা প্রকাণ্ড পুরনো খাতা নামিয়ে বললেন, দেখেছি কর্নেল, শ্বশুরমশাই নিজে এই খাতাটা লিখতেন। এটা ওর মহাজনী কারবারের খাতা। এই দেখুন, এই 5 জন খাতকের নাম আমি খুঁজে বের করেছি। এরা প্রত্যেকেই মোটা টাকা ধার নিয়েছিলেন। এখনও কারুর কারুর বাকি আছে। খাতার ভেতর থেকে একটা চিরকুট বের করে দিলেন মোহনজি। কর্নেল সেটা দেখতে থাকলেন। উঁকি মেরে দেখলুম নামগুলো ইংরেজিতে লেখা। 7 নম্বর নামটা দেখে চমকে উঠলুম। রুদ্রনারায়ণ দেব, 3000 টাকা, সুদের হার শতকরা মাসে 30 টাকা, আর পুরোটাই বাকি। হ্যান্ড নোটগুলো পেয়েছেন মোহনজি? হ্যাঁ, 6খানা পেয়েছি, 1খানা পাইনি। মনে পড়ছে ওই হ্যান্ড নোটখানার জন্য শ্বশুরমশাই মিছিরজিকে খুব বকাবকি করেছিলেন। মিছিরজিকে উনি খুব বিশ্বাস করতেন তো। আলমারির চাবি অনেক সময় মিছিরজির কাছেও থাকতো। আচ্ছা, কবে বকাবকি করেছিলেন মনে আছে? এই তো যে রাতে শ্বশুরমশাই খুন হলেন তার আগের দিন। হ্যাঁ, মিছিরজি খুন হলেন তার পরের রাতে, তাই তো? হ্যাঁ। আপনি কি মনে করছেন হ্যান্ড নোট হারানোর সঙ্গে ওদের খুন হওয়ার সম্পর্ক আছে? উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু আমিও যে সে রাতে চুড়াইলের ডাক শুনেছিলাম কর্নেল। কাল রাতে যদুবাবুর ভাইয়ের বেলাতেও শুনলুম নাকি চুড়াইল ডেকেছিল। হ্যাঁ, ডেকেছিল, আমিও শুনেছি। তাছাড়া শ্বশুরমশাইয়ের ডেড বডিতে যেমন, তেমনি মিছিরজির ডেড বডিতেও 1 ফোঁটা রক্ত ছিল না। মর্গের রিপোর্টেও সে কথা উল্লেখ করা হয়েছে। আপনি স্থানীয় বুড়ো বুড়িদের জিজ্ঞেস করলে জানতে পারবেন চুড়াইল নাকি মানুষের মুন্ডু ছিঁড়ে গলা থেকে রক্ত চুষে খায়। রুদ্রবাবুর বেলায় অবশ্য মুন্ডু ছিঁড়ে রক্ত চোষার সুযোগ পায়নি শুনেছি, তবে গলায় নখ বসিয়ে মুন্ডু ছিঁড়তে চেষ্টা করেছিল, তাই কি না বলুন? ও নিয়ে পরে ভাবা যাবে। এবার বলুন, এই তালিকায় কোন খাতকের হ্যান্ড নোট পাওয়া যায়নি? মোহনবাবু তালিকার একটা নামে ডট পেনের চিহ্ন দিয়ে বললেন, এই এর। কিন্তু সমস্যা হলো ইনি 5000 টাকা ধার নিয়েছেন বছর 10 আগে। সুদে আসলে এখন দাঁড়িয়েছে, মাই গুডনেস, হিসেবে ভুল হয়নি তো? না,
মাসেই যদি শতকরা 30 টাকা সুদ হয়, তাহলে এক মাসে 5,000 টাকার সুদ হবে 1,500 টাকা, বছরে 18,000 টাকা। আচ্ছা, 10 বছরে দাঁড়ালো 1,80,000 টাকা। তাহলে সুদ সহ 1,85,000 টাকা। সহজ হিসেব। কিন্তু ঘাতক ভদ্রলোকই তো সেই থেকে নিরুদ্দেশ। আমার মাথায় গতরাতে যদুবাবুর কাছে শোনা একটা নাম ঝিলিক দিল। আচ্ছা, সেই খনি মালিক নন্দবাবুর পিস্তুত নাম আস্তুত দাদা পান্নাবাবু নন তো? ঠিক ঠিক, পান্নালাল ওঝা। আমি তাকে কখনো দেখিনি, কারণ আমার বিয়ে হয়েছে বছর 3 আগে। তাছাড়া থাকতুম ধানবাদে। গত বছর শ্বশুরমশাইয়ের অনুরোধে ওর ব্যবসার দেখাশোনা করতে এসেছি। ওপাশে একজন বৃদ্ধ কর্মচারী খাতা লিখতে লিখতে আমাদের কথা শুনছিলেন। বললেন, পান্নাবাবুর কন্ট্রাক্টারি কারবার ছিল, লেবার সাপ্লাই করতেন। সেবার কারবারে লস খেয়ে বিপদে পড়েছিলেন। পাণ্ডেজি সেদিন ওকে 5,000 টাকা না দিলে লেবাররা ওকে মেরেই ফেলত। মজুরি মেটাতে পারছিলেন না। আচ্ছা, পান্নাবাবুর চেহারা কেমন ছিল? বৃদ্ধ কর্মচারীটি বাঙালি। বললেন, রোগা, ঢ্যাঙা মতো, রংটা বেশ ফর্সা, চোখ দুটো ছিল খয়রা, যাকে বলে বিড়াল চোখো। কর্নেল মোহনবাবুকে জিজ্ঞেস করলেন, পাণ্ডেজি টাকা আদায়ের জন্য মামলা করেননি? সেই বাঙালি কর্মচারী ভদ্রলোক বললেন, জামাইবাবু জানেন না, মামলা করেছিলেন পাণ্ডেজি, দেওয়ানি মামলা। তাতে অন্য পক্ষ গড় হাজির ছিল। শেষে পাণ্ডেজি প্রতারণার মামলা করেছিলেন। পান্নাবাবুর নামে হুলিয়াও জারি হয়েছিল, কিন্তু পুলিশ ওকে খুঁজে পায়নি। মোহনবাবু বললেন, আশ্চর্য, শ্বশুরমশাই এই কথাটা তো বলেননি। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, চলি মোহনজি, দরকার হলে আবার আসব। স্টেশনের প্ল্যাটফর্মে এসে কর্নেল বললেন, এসো তো জয়ন্ত, আমরা রেল লাইন ধরে পোড়োখনি এলাকাটায় যাই। দিন দুপুরে আশা করি চুরাইলটার আবির্ভাব ঘটবে না। পোড়োখনির উত্তর পূর্বে জঙ্গল আর টিলার ভেতর দিয়ে রেল লাইনটা ঘুরে গেছে ধানবাদের দিকে। কিছুক্ষণ পর আমরা রেল লাইন থেকে নেমে একটা টিলার পাশ দিয়ে হাঁটতে থাকলাম। এদিকটায় অজস্র খানাখন্দ, বড় বড় পাথর, লাল মাটির ঢিবি আর ঝোপঝাড়। এক জায়গায় গিয়ে কর্নেল হঠাৎ থমকে দাঁড়ালেন। বললাম, কি হলো? কর্নেলকে উত্তেজিত মনে হলো। চাপা গলায় বললেন, আরে সাধু বাবাজি। কই, কোথায়? কর্নেল আচমকা হ্যাঁচকা টানে আমাকে বসিয়ে দিলেন আর নিজেও বসলেন। ফিসফিস করে বললেন, এসো, আমরা গুঁড়ি মেরে এগিয়ে যাই। সাবধান, যেন সাধু বাবা দেখতে না পায়। সাধু বাবাকে আমি দেখতে পাইনি। কর্নেলের পেছনে পেছনে ছোট বড় পাথর, ঝোপঝাড় আর ঢিবির আড়ালে অন্ধের মতো প্রায় হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। প্রকাণ্ড একটা পাথর দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। পাথরটার একপাশে ঘন ঝোপঝাড়। সেখানে হাঁটু দুমড়ে বসে কর্নেল ঝোপের ভেতরে উঁকি দিলেন। দেখা দেখি আমিও উঁকি দিলুম। একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। লাল কাপড় পরা সেই সাধু বাবা যেন পিঙ্কির কুকুর কুকির সঙ্গে লুকোচুরি খেলছেন, কিন্তু ধারে কাছে কোথাও পিঙ্কি নেই। পিঙ্কি নেই, অথচ কুকি আছে। ব্যাপারটা আমার গোলমেলে মনে হলো। কিন্তু ও কি সত্যি লুকোচুরি খেলা? কুকি পাথরের আড়ালে লুকোতেই সাধু বাবা এক টুকরো পাথর তুলে ছুঁড়ে মারলেন। কুকি আবার আরেকটা পাথরের আড়ালে আশ্রয় নিল। সাধু বাবার মুখের চেহারা দেখে চমকে উঠলুম। রাগে একেবারে খেপে গেছেন যেন। আবার পাথর কুড়িয়ে ছুঁড়ে মারলেন। অল্পের জন্য কুকি বেঁচে গেল। এবার সে আমাদের দিকে দৌড়তে শুরু করলো। সাধু বাবা তাড়া করে আসতেই একটা খাদে আছাড় খেয়ে পড়লেন। খাদটা গভীর মনে হলো। ততক্ষণে কুকি যেন আমাদের অস্তিত্ব টের পেয়ে সোজা এসে ঝোপে ঢুকলো। কর্নেল মৃদু শীষ দিলেন। কুকি থমকে দাঁড়ালো। এতক্ষণে দেখলুম তার মুখে একটা ছোট হ্যান্ডব্যাগ রয়েছে। কর্নেল আবার শীষ দিলে সে কাছে চলে এলো। কর্নেল তাকে কোলে তুলে নিয়ে তার মুখের হ্যান্ডব্যাগটা ছাড়িয়ে নিলেন। বললেন, শিগগির জয়ন্ত, সাধু বাবাকে এখনই ধরে ফেলতে হবে। ঝোপ থেকে বেরিয়ে গেল। কর্নেল আমার পিছনে, তাঁর কোলে কুকি। সাধু বাবা এতক্ষণে গর্ত থেকে উঠেছেন।
কিন্তু আমাদের দেখেই থমকে দাঁড়ালেন। আমি রিভলভার বের করে চেঁচিয়ে বললুম, খবরদার সাধু বাবা, পালাবার চেষ্টা করলেই কিন্তু গুলি ছুড়ব। সাধু বাবা অমনি দৌড়ে গিয়ে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়লেন। আমিও দৌড়লাম, কিন্তু সেখানে গিয়ে আর তার পাত্তা পেলুম না। আশেপাশে খোঁজাখুঁজি করে হন্যে হয়ে কর্নেলকে ডাকলুম। একটু তফাতে কর্নেল কোনো অদৃশ্য জায়গা থেকে সাড়া দিয়ে বললেন, এখানে চলে এসো জয়ন্ত। একটা পোড়ো খনির মুখই হবে, বিরাট গর্ত। সেই গর্তে কি কর্নেল সাধু বাবার মতো পাহড়কে পড়ে গেছেন? কাছে গিয়ে দেখি আরও অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। গর্তের ভেতর বেচারি পিঙ্কির মুখ এক টুকরো লাল কাপড়ে বাঁধা, 2 হাত এবং পা দুটো লতা দিয়ে বাঁধা। কুকি তার দিকে যেন অবাক চোখে তাকিয়ে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। কর্নেল তার বাঁধন কেটে দিচ্ছেন ছুরি দিয়ে। আমরা না এসে পড়লে কি সাংঘাতিক ব্যাপার হতো ভেবে শিউরে উঠছি জয়ন্ত। পিঙ্কি কিন্তু মোটেও ঘাবড়ে যায়নি, দিব্যি উঠে দাঁড়ালো। তারপর কুকিকে কোলে নিয়ে 2বার তার গালে চড় মারল। আর যদি কখনো গুহায় ঢুকিস তোকে মেরে ফেলবো কিন্তু। কর্নেল তাকে ওপরে তুলে ধরলেন, আমি টেনে নিলুম। তারপর কর্নেলকে উঠতে সাহায্য করলুম। কর্নেল পিঙ্কির কাঁধে হাত রেখে বললেন, তোমাকে সাধু বাবা কেন বেঁধে রেখেছিল পিঙ্কি? কুকি সাধু বাবার ব্যাগ নিয়ে এসেছিল গুহার ভেতর থেকে। সাধু বাবা ওর পেছন পেছন এসে আমাকে বলল, পিঙ্কি তোর কুকুর আমার ব্যাগ চুরি করেছে। আমি বললুম, সাধু বাবা তুমি পারো তোর কাছে চেয়ে নাও। তখন সাধু বাবা রেগে গেল, গিয়ে চোখ কটমট করে বলল, তোকে চুড়াইল দিয়ে খাওয়াবো। তারপর আমার মুখ বেঁধে দিল। তুমি বাধা দাওনি? হেমা কেন? সাধু বাবার সঙ্গে আমার খুব ভাব যে, রোজ দেখা হয়, কত গল্প বলে। আমার সঙ্গে তো যোগ করেছে সাধু বাবা। যোগ নয় পিঙ্কি, সাধু বাবা তোমাকে সত্যি চুড়াইলের সামনে ঠেলে দিত। আর কখনো সাধু বাবার কাছে এসো না। পিঙ্কি মুখে অবিশ্বাস ফুটিয়ে বলল, যা। সাধু বাবা কোন গুহায় থাকে তুমি জানো? বলে সে চেঁচিয়ে ডাকলো, সাধু বাবা, সাধু বাবা কোথায় তুমি? অমনি আমাদের সামনে একটা পাথর এসে পড়ল। কর্নেল বললেন, শিগগির শিগগির এখান থেকে কেটে পড়াই ভালো জয়ন্ত। পিঙ্কি চলো চলো চলো, সাধু বাবা পাথর ছুঁড়তে আরম্ভ করেছেন। পিঙ্কিকে টানতে টানতে কর্নেল দৌড়লেন। কুকি তার কোল থেকে লাফিয়ে পড়ার জন্য ছটফট করছিল, কিন্তু পিঙ্কি কুকিকে ছাড়ল না। এদিকে দুম দাম পাথর এসে পড়ছে ঢিবির আড়াল থেকে। ফাঁকা মোটামুটি সমতল একটা জায়গায় পৌঁছে আমরা নিশ্চিন্ত হয়ে এবার পিঙ্কিদের বাড়ির পথ ধরলুম। পিঙ্কি ওবেলা তোমাকে নিয়ে আসবো, হ্যাঁ? তখন সাধু বাবার গুহাটা দেখিয়ে দেবে। এখন সাধু বাবা বড় ছুটে গেছে। পিঙ্কি মাথা দুলিয়ে সায় দিল। সাধু বাবার হ্যান্ডব্যাগটার দশা জরাজীর্ণ। খুলতেই আমার চক্ষু চড়ক গাছ। প্রথমে বেরুলো নন্দবাবুর সেই পোড়ো খনি বিক্রির আনরেজিস্টার্ড দলিল। দলিলে রক্তের ছোপ লেগে আছে। কাল রাতে রুদ্রবাবুর কাছ থেকে হয়তো এটা নেওয়া হয়েছিল। তারপর বেরুলো পাণ্ডেজির হারানো হ্যান্ড নোট, পান্নালাল ওঝার সই করা। 5,000 টাকা ধার নিচ্ছেন পান্নাবাবু, শতকরা মাসিক 30 টাকা সুদে। আর বেরুলো কিছু কাগজপত্র। কর্নেল, তাহলে পোড়ো খনির সাধু বাবাই দেখছি পান্নালাল ওঝা। আবার কি? দেনা আর প্রতারণার মামলায় ফেরার হয়ে পান্নালাল পোড়ো খনির ভেতর কোনো গুহায় আত্মগোপন করেছিলেন। আমার ধারণা যদুবাবু আর মোহনজি এলেন। কথায় বাধা পড়ল। মোহনজি ঘরে ঢুকে বললেন, শ্বশুরমশাইয়ের একটা নোট বইয়ের ভেতর এই চিঠিটা হঠাৎ করে পেয়ে গেলুম। চিঠিটা পড়ে মনে হলো এটা একটা ক্লু হতে পারে। দেখুন তো কর্নেল। কর্নেল চিঠিটা পড়ে বললেন, ঠিক এমনটি অনুমান করেছিলুম। চিঠিতে পান্নাবাবু ইংরেজিতে লিখেছেন, 5ই মার্চ রাত 12টা নাগাদ স্টেশনে পাণ্ডেজি গেলে পান্নাবাবু তাঁকে দলিলটা দেবেন। যদুবাবু চমকে উঠে বললেন, দলিল? কিসের দলিল বলুন তো? নন্দবাবুর দলিল। অথচ আমরা জানি তখনও দলিল আপনার মায়ের আলমারিতে ছিল। মাত্র গতকাল সেটা রুদ্রবাবু চুরি করেছিলেন। তার মানে দাঁড়াচ্ছে পাণ্ডেজিকে মিথ্যা লোভ দেখিয়ে অত রাতে বাড়ির বাইরে নিয়ে যেতে চেয়েছিলেন পান্নাবাবু। উদ্দেশ্য ছিল তাঁকে খুন করা। মোহনজি মৃদু স্বরে বললেন, কিন্তু দলিলটা আসলে কিসের? যদুবাবুর কাছে শুনবেন। তবে বোঝা যাচ্ছে পাণ্ডেজিরও দলিলটার উপর লোভ ছিল। প্রচণ্ড লোভই বলবো, নইলে অত রাতে বাড়ি ছেড়ে যাবেন কেন?
তাছাড়া দলিলের বদলে নিশ্চয়ই পান্নাবাবু কিছু দাবি করেছিলেন। কি হতে পারে সেটা? নিশ্চয়ই কর্জ শোধ। 1,85,000 টাকার বদলে ওই দলিলটা খুব দামি বলে মনে হয়েছিল পাণ্ডেজির কাছে। কেন বুঝতে পারছো কি জয়ন্ত? আমি কিছু বলার আগেই যদুবাবু বলে উঠলেন, পোড়ো খনির ঠিকানা ওই দলিলেই ছিল। দেখা যাচ্ছে পাণ্ডেজিও জানতে পেরেছিলেন নন্দবাবুর ওই পোড়ো খনির ভেতর বহুমূল্য কিছু জিনিস আছে। ভারী আশ্চর্য তো। মিছিরজিকে দিয়ে পান্নাবাবুই হ্যান্ড নোটটা চুরি করিয়েছিলেন বোঝা যায়। ওটা না থাকলে পাণ্ডেজি বা তার জামাই কেউই পান্নাবাবুর কাছে আইনত টাকা দাবি করতে পারছেন না। পান্নালাল ওঝা অতি ধূর্ত লোক দেখা যাচ্ছে। মোহনজি বললেন, কিন্তু মিছিরজিকে কেন খুন করবেন পান্নাবাবু? যে উদ্দেশ্যে রুদ্রবাবুকে খুন করেছেন সেই উদ্দেশ্যেই, অর্থাৎ জিনিসটা হাতিয়ে নিয়েছেন যে টাকা দিয়ে, সেই টাকা আবার পান্নাবাবুর পকেটে ফিরে আসতে পারে যদি ওদের তিনি খুন করেন। নির্বোধ মিছিরজি টাকার লোভে পান্নাবাবুকে হ্যান্ড নোট ফেরত দিতে গেলেন, টাকাও পেলেন, কিন্তু তাকে খুন করে সেই টাকাগুলোই কেড়ে নিলেন পান্নাবাবু। রুদ্রবাবুর বেলাতেও একই ব্যাপার। যদুবাবু, আপনাদের হারানো দলিল আমার হাতে ফিরে এসেছে। বলেন কি? কোথায় পেলেন? সময় জানতে পারবেন। তবে একটা কথা, আপনার মেয়ে পিঙ্কির কি আজ স্কুল ছুটি? না তো, বাড়িতে অমন একটা ঘটনা ঘটলো তাই ওকে স্কুল যেতে দিইনি। কেন? পিঙ্কি যেন একা কোনোভাবে বাড়ির বাইরে না যেতে পারে, খুব সাবধান। বিকেলে অবশ্য আমি একবার ওকে নিয়ে বেরুবো, কিন্তু একা যেন ও না বেরোয়। ঠিক আছে, কিন্তু কেন বলুন তো? বললাম তো, সময় সবই জানতে পারবেন। সবই ধাঁধা থেকে গেল কর্নেল। আপনি বলছেন পান্নাবাবুই খুনি, কিন্তু ওরকম বিভৎসভাবে খুন, মুন্ডু কাটা, রক্তহীন বডি, আর এই ভয়ঙ্কর চিৎকার। ঠিক ঠিক। আচ্ছা, ওই চুরাইলের ব্যাপারটা তাহলে কি? আশা করি আজ রাতেই চুরাইলের রহস্য ফাঁস হয়ে যাবে। যদুবাবু ও মোহনজি এবার বেরিয়ে গেলেন। ঘড়িতে দেখলাম 12:30 বাজে প্রায়। কর্নেল আরাম কেদারায় চিত হয়ে চোখ বুজে চুরুট টানতে থাকলেন। একটু পরে বললুম, আচ্ছা কর্নেল, নন্দবাবুর পোড়ো খনির ঠিকানাটা তো পাওয়া গেছে। ওর ভেতর এবার সত্যি যদি গুপ্তধন থাকে, তাহলে যদুবাবুই তো তার মালিক হবেন নাকি? কর্নেল চোখ বুজেছিলেন, চোখ খুলে বললেন, না জয়ন্ত, তুমি ভাবছো ওখানে সোনা দানা হিরে জহরত লুকোনো আছে। সাধু বাবা ওরফে পান্নাবাবুর হ্যান্ডব্যাগে বিদেশের এক কোম্পানির লেখা একটা চিঠি আছে। এক পলক চোখ বুলিয়ে এই ব্যাপারটা বুঝতে পেরেছি। পান্নাবাবু গাছে কাঁঠাল গোঁফে তেল করে বেড়াচ্ছিলেন। না না, সোনা দানা লুকোনো নেই, ওটা আসলে একটা ইউরেনিয়ামের খনি। পান্নাবাবু ওই বিদেশি কোম্পানিকে গোপনে ইউরেনিয়াম বেচতে চেয়েছিলেন। কোম্পানি তাদের প্রতিনিধি পাঠাতে চেয়েছে, তাই পান্নাবাবু হঠাৎ ব্যস্ত হয়ে উঠেছিলেন। তাহলে আইনত সরকারের মালিক হবেন, তাই না? হ্যাঁ, খনিটা ছিল ব্রিটিশ আমলের কোন সাহেবের, নিছক অভ্রের খনি। অভ্র তোলা শেষ হলে দৈবাত ইউরেনিয়ামের খোঁজ পাওয়া গিয়েছিল নিচের স্তরে, কিন্তু সেই সাহেবকে কোনো কারণে দেশে ফিরতে হয়। যাবার সময় নন্দবাবুকে বেঁচে দিয়েছিলেন। এই ব্যাগে একটা বই আছে, পড়ে দেখো। ওতে নন্দবাবুর কথা নেই, কিন্তু এদেশের খনির ইতিহাস আছে, প্রচুর তথ্য আছে। ভৈরবগড়ের খনির কথাও আছে। ব্রিটিশ আমলে খনি বিজ্ঞানীরা ভৈরবগড় অঞ্চলে ইউরেনিয়াম থাকার সম্ভাবনা স্বীকার করেছিলেন। ব্যাগ থেকে বইটা বের করে পাতা উল্টে বললুম, এইসব পড়ার ধৈর্য আমার নেই, কিন্তু আপনার ব্যাগের ভেতর প্যাকেট করা প্রকাণ্ড বস্তুটি কি বলুন তো? কুমোরটুলির ভাস্কর দেবেন পালের আশ্চর্য ভাস্কর্য। আপনার সেই কাটামুন্ডু সঙ্গে নিয়ে এসেছেন দেখছি, ব্যাপার কি? কর্নেল চোখ বুজে বললেন, আজ রাতে ম্যাজিক দেখাবো ডার্লিং, কাটামুন্ডু কথা বলবে। দুপুরে আবার আমার চিরদিনের বাঙালির প্রিয় সেই ভাত ঘুমের অভ্যাস। গতকাল ভাত ঘুমের সুযোগটা পায়নি, আজ আমাকে সে লম্বা করিয়েই ছাড়ল। দশরথের ডাকে উঠে দেখি 5টা বেজে গেছে। চা খেতে খেতে জিজ্ঞেস করলুম, কর্নেল কোথায় গেলেন দশরথ?
कर्नल साहब पिंकी दीदी के साथ घूमते গেছেন। মনে পড়ল সাধু বাবার গুহা দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল পিঙ্কির। চা খেয়ে বাগানের শেষ প্রান্তে গিয়ে পোড়োখনি এলাকার দিকে কর্নেল ও পিঙ্কিকে খুঁজলুম। কিছুক্ষণ পরে দুজনকে দেখতে পেলুম। কুকি কর্নেলের কাঁধে চেপেছে, পিঙ্কি হাত নেড়ে কথা বলতে বলতে আসছে। কর্নেল তার কাঁধে একটা হাত রেখে হেঁটে হেঁটে আসছেন। মিনিট 5 মধ্যে মুখোমুখি হলুম ওদের। তুমি ঘুমোচ্ছ বলে ডাকিনি ডার্লিং, আশা করি তোমার রাতের ঘুমটা পুষিয়ে গেছে। সাধু বাবার আস্তানায় ঢুকেছিলেন নাকি? কুকিকে পাঠিয়েছিলুম ওর হ্যান্ডব্যাগ ফেরত দিতে। সে কি? হ্যাঁ, দলিল, হ্যান্ডনোট যা কিছু ছিল সব ফেরত দিয়েছি। পিঙ্কি কুকিকে নিয়ে বাগানে খেলতে ব্যস্ত হয়েছে। সেই সময় যদুবাবু বেরিয়ে এসে ওকে টানতে টানতে বাড়ি নিয়ে গেলেন। বললুম, এগুলো তো পান্নাবাবুর কীর্তির প্রমাণ, ওগুলো ফেরত দিলেন কেন? পুলিশ ওকে যাতে বমাল ধরতে পারে তার জন্য। কারণ ওগুলো আমার কাছে থাকলে পান্নাবাবু ধরা পড়ার পর আদালতে বলতেই পারেন ওগুলো যে তাঁর কাছে ছিল তার প্রমাণ কি। অর্থাৎ উনি হ্যান্ডনোটটা যে মিশিরজির কাছ থেকে হাতিয়েছিলেন কিংবা দলিলটা যে রুদ্রবাবুর কাছ থেকে, এর তো প্রমাণ নেই। আদালতে কুকুরের প্রমাণ গ্রাহ্য হবে না। বেচারা কুকি তো আর বলতে পারবে না যে সে সাধু বাবার ডেরা থেকে করাড়ি রুটি ভেবে হ্যান্ডব্যাগটা কামড়ে নিয়ে এসেছিল, আর পিঙ্কি তো দেখেইনি এর ভেতরে কি আছে। হ্যাঁ, বলবে যে সে হ্যান্ডব্যাগটা দেখেছিল কুকির মুখে, কিন্তু ওটা যে পান্নাবাবুর তা তো প্রমাণ করা যাবে না। কেন? বিদেশি কোম্পানি সেই চিঠিটা? লোকটা মহাধড়িবাজ, মহাধড়িবাজ। চিঠিতে যে নাম ঠিকানা আছে তা পান্নাবাবুর নয়, জনৈক এম বোসের নাম ঠিকানা, তাও কলকাতার। পান্নাবাবু কলকাতার ওই ঠিকানায় নাম ভাঁড়িয়ে কিছুদিন ছিলেন সম্ভবত। যাককে, এসো ডার্লিং, এবার রাতের জন্য প্রস্তুত হওয়া যাক। এরপর কর্নেল যা সব করলেন তার মাথা মুন্ডু খুঁজে পেলুম না। যদুবাবুর সঙ্গে চুপি চুপি কি যেন কথাবার্তা বললেন। তারপর দেখলুম যদুবাবু দশরথকে ডেকে তেমনই চুপি চুপি কিসব বললেন। দশরথ বেরিয়ে গেল। আমার প্রশ্নের জবাবে কর্নেল শুধু বললেন, একটু পরেই বুঝবে জয়ন্ত, ধৈর্য ধরো। সন্ধ্যা হয়ে এসেছে। দশরথ ফিরে এলো এক বোঝা খড় নিয়ে। এদিকে যদুবাবু ভাইয়ের শোকে মুহ্যমান, অথচ তার মুখেও একটু হাসির রেখা দেখা যাচ্ছিল। দশরথ খড়ে দড়ি জড়িয়ে কিছু একটা বানাচ্ছিল। একটু পরেই বুঝলুম সে একটা মানুষ তৈরি করছে। চুপচাপ দেখতে থাকলুম। মুন্ডু কাটা একটা মানুষের আদল তৈরি হলে দশরথ তাতে ছেঁড়া কাপড় জড়িয়ে কিছুক্ষণের মধ্যে বেশ তাগড়াই করে ফেলল। তারপর কর্নেল তার ব্যাগ থেকে নিজের প্যান্ট শার্ট বের করে মূর্তিটাকে পরালেন। তারপর গলার ওপর সেই কাটা মুন্ডুটা চেপে বসিয়ে দিতেই মূর্তিটা একেবারে কর্নেল নীলাদ্রি সরকারে পরিণত হল। সন্ধ্যা 7টায় কর্নেল বেরিয়ে গেলেন। বললেন, এক্ষুনি ফিরে আসছি। যদুবাবু ও দশরথের মুখে উত্তেজনা দেখা যাচ্ছিল। কর্নেলের ডামি তৈরি করে কাকে ফাঁদে ফেলার আয়োজন হচ্ছে কে জানে। পান্নালাল ওঝা মানুষটা যদি অতই ধূর্ত হন, এই ফাঁদে কি তিনি পা দেবেন? যদুবাবু যেন আমার মনের কথা আঁচ করে মাথা নেড়ে বললেন, খামোখা চেষ্টা করা। লোকটাকে খুব ঘোরেল বলে মনে হয় না জয়ন্তবাবু? সায় দিলুম। দশরথ বলল, আমার বহুত ডর লাগছে বড় বাবু, কুছ গড়বড় না হয়ে যায়। কর্নেল আধ ঘন্টা পর ফিরে এসে বললেন, দশরথ, ডামিটা ওঠো, বাগানে নিয়ে চলো। আর যদুবাবু, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, বেরোবেন না যেন। যদুবাবু চলে গেলেন। মনে হলো ভয় পেয়েছেন খুব। দশরথ ডামিটা নিয়ে চলল। বাগানে অন্ধকার জমে আছে, কিন্তু টর্চ জ্বালতে বারণ করলেন কর্নেল। শেষ প্রান্তে গিয়ে ডামিটা একটা গাছের গায়ে ঠেস দিয়ে রাখা হলো। কর্নেল ফিসফিস করে বললেন, দশরথ, তুমি বাড়িতে গিয়ে দরজা আটকে দাও, আর শোনো, বাইরের দিকের সব আলো নিভিয়ে দাও এখনই। দশরথ পালিয়ে বাঁচল। কর্নেল আমার হাত ধরে একটা ঝোপের কাছে নিয়ে গেলেন। তারপর টেনে বসিয়ে দিয়ে ফিসফিস করে বললেন, যে কোনো মুহূর্তে চুড়াইলের আবির্ভাব হবে, ভয় পেও না যেন। কোনো কথা বললুম না। উত্তেজনায় এবং অজানা আতঙ্কে বুক কাঁপছিল। রিভলভার আর টর্চ নিয়ে বসে রইলুম। কর্নেলের চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ শুনছিলুম। বুঝতে পারছিলুম উনিও খুব উত্তেজিত। বাড়ির বাইরের আলোগুলো নিভে গেল।
অন্ধকারটা আরও জমাট মনে হলো এবার। কৃষ্ণপক্ষ শুরু হয়েছে বলে চাঁদ উঠতে দেরি হবে। দৃষ্টি একটু স্বচ্ছ হলে মিটার 20 দূরে কর্নেলের ডামিটা অস্পষ্টভাবে টের পাওয়া গেল। বাতাসও কেন কে জানে বইছে না আর। অন্ধকার রাতটা ক্রমশ বিভীষিকার আসন্ন আবির্ভাবে ঝিম মেরে যাচ্ছে। যদুবাবুর বাড়ির সব জানালা বন্ধ। অন্ধকারে বাড়িটা কালো হয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে। তারপর কুকির ডাক শুনলুম। কেউ তাকে থামানোর চেষ্টা করছিল। তারপরই চুড়াইলের চিৎকার শুনতে পেলুম। আগের সন্ধ্যায়ও পোড়োখনিতে তার চিৎকারটা শুনেছিল, কিন্তু আজকের চিৎকার তার চেয়ে ভয়াবহ। যেন পোড়োখনি রক্তচোষা প্রেতিনী রক্তের গন্ধ পেয়ে খেপে গেছে। ভয়ঙ্কর আর অমানসিক ওই চিৎকারে বুকের স্পন্দন যেন থেমে যাবে। তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু টের পাচ্ছি যে উল্টো পায়ে পিছু হেঁটে সে ক্রমশ এগিয়ে আসছে আর এগিয়ে আসছে। তার সাপের মতো চোখে পলক পড়ে না, একটানা বিকট চিৎকার করে চলেছে সে। চিৎকারটা থেমে গেল হঠাৎ। তারপর কার কাশের শব্দ শুনল। তারপর কেউ অদ্ভুত কণ্ঠস্বরে ইংরেজিতে বলল, আসুন, আপনার জন্য দাঁড়িয়ে আছি। যে গাছে কর্নেলের ডামি দাঁড় করানো, তার কাছে মাটির ওপর টর্চের আলো পড়ল। আবছা আলোয় কর্নেলের ডামিটা দেখে মনে হলো অবিকল কর্নেল দাঁড়িয়ে আছেন। লোকটা টর্চ নিভিয়ে চাপা গলায় ইংরেজিতে বলল, তাহলে আপনি বিয়োগ্য কোম্পানির প্রতিনিধি? হ্যাঁ, আশা করি আমার চিঠি পেয়েছেন। কিন্তু বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু, জানেন তো? সে কি? ও কথার মানে? মানে এখনই বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাকে চিনতে পেরেছি। হ্যাঁ, চুড়াইল তোমার মুন্ডু ছেড়ার আগে সে কথা জেনে যাও। বলে সে 3 বার শীষ দিল। অমনি চুড়াইলটা আবার বিকট চিৎকার করে উঠল। তারপর ধপাস করে একটা শব্দ হলো। কর্নেল আমাকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালেন এবং টর্চ জানলেন। আমিও টর্চ চাললুম। বাগানের অন্য দিক থেকেও কয়েকটা টর্চ জ্বলে উঠল। সেই আলোয় দেখলুম কাল পোড়োখনিতে দেখা সেই ভয়ঙ্কর প্রাণীটা অথবা প্রেতিনী কর্নেলের ধরাশায়ী ডামির ওপর ঝুঁকে গলায় কামড় বসিয়েছে, আর লাল কাপড় পরা সেই সাধু হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে। প্রেতিনীর মাথায় মেয়েদের মতো চুল আর হাতে শাখা। সাধু বাবা পালাবার চেষ্টা করতেই বুটের শব্দ তুলে পুলিশ অফিসার আর কনস্টেবলরা দৌড়ে এসে তাকে ধরে ফেললেন। এদিকে পোড়োখনির প্রেতিনী তখন ফরফর করে খড় আর কাপড় ছিঁড়ছে। রক্ত না পেয়ে খেপে গেছে যেন। মুহুর্মুহু বিকট চিৎকার করে সেই ডামিটা পর্দা ফাই করে ফেলেছে। কর্নেল এগিয়ে গিয়ে তার মুখে টর্চ ফেললেন। নীল জল জলে নিষ্পলক হিংস্র চোখ তার, মাথায় বড় বড় চুল, শাখা পরা হাতে ধারালো বাঁকানো মুখ। বিকট গর্জন করে উঠে দাঁড়াতেই কর্নেল পরপর 2 বার গুলি ছুড়ল। প্রেতিনী নেতিয়ে পড়ে গেল। আমি দৌড়ে গেলুম কর্নেলের কাছে। কর্নেল চুড়াইলের মাথার চুল ধরে টান দিতেই উপড়ে গেল। স্ত্রীলোক বেশি এবং হাতে শাঁখা পরা এই প্রাণীটিকে আশা করি চিনতে পেরেছ জয়ন্ত? কি আশ্চর্য! এটা একটা ভালুক না? হ্যাঁ, ভালুকই বটে, তবে খুব শিক্ষিত ভালুক। ওকে পান্নাবাবু মানুষের রক্ত খাইয়ে রক্ত লোভী করে তুলেছিলেন। কর্নেল একজন পুলিশ অফিসারকে বললেন, মিস্টার সিং, তাহলে আসামিকে আপনারা নিয়ে যান, আমি একটু পরে যাচ্ছি থানায়। পুলিশ অফিসার হাসতে হাসতে কর্নেলের কাটা মুন্ডু কুড়িয়ে বললেন, আপনার কাটা মুন্ডু কিন্তু চমৎকার কথা বলছিল। আপনি যে এত চমৎকার ভেন্ট্রোলোকুইজম জানেন, হ্যাঁ, ভাবতে পারিনি মশাই। এই নিন আপনার কাটা মুন্ডু। কর্নেল তার কাটা মুন্ডুটা দেখে নিয়ে বললেন, একটু রং চটে গেছে মাত্র, আবার কুমোরটুলিতে গিয়ে পালমশাইকে দেব। ততক্ষণে বাড়ির বাইরের আলোগুলো আবার জ্বলে উঠেছে। যদুবাবু, দশরথ, পিঙ্কি আর তার কুকুর বেরিয়ে এলো। পুলিশ সাধুবাবা ওরফে পান্নালাল ওঝাকে থানায় নিয়ে গেল। সর্বনাশা মরা ভাল্লুকটা বাগানে পড়ে রইল। কুকি বারান্দা থেকে সেই দিকে লক্ষ্য করে খুব ধমক দিতে থাকলো। পিঙ্কি কিছু বুঝতে না পেরে তাকে তুলে নিয়ে চাঁটি মেরে বলল, খুব হয়েছে শয়তান কোথাকার। কিন্তু চুড়াইল রহস্য এইভাবে ফাঁস হওয়াতে দশরথ খুশি হয়নি বুঝি। এক প্রস্থ চা এনে দিয়ে বলল, लेकिन कराड़ी रोटी ये बदमाश भालू ना आचे रामजीर क्रिया साहब। जो भालू खून पीता वो कभी रोटी बनाने नहीं जानता। रोटी और कोई भालू বানিয়েছে। অতএব কাড়াড়ি রুটি খেয়ে তার ক্ষতি হবে না। কর্নেল আমার দিকে চেয়ে মিটিমিটি হেসে বললেন, কি ডার্লিং,
কাটামুন্ডুর কথা বলার ম্যাজিক দেখালুম কিনা বলো? আপনি ভেন্ট্রিলোকুইজম কবে শিখলেন? সম্প্রতি কলকাতায় বিখ্যাত এক হরবোলার কাছে শিখতে হয়েছে। তোমার পাশে বসে দিব্যি কথা বলছিলুম সাধু বাবার সঙ্গে। সাধু বাবা ভেবেছিল গাছে হেলান দিয়ে তার সঙ্গে কথা বলছি, তবে মহা ধড়িবাজ লোক। বিকেলে হ্যান্ডব্যাগ ফেরত পাঠানোর সময় সেই বিদেশি কোম্পানির নামে একটি চিঠি লিখে লিখেছিলুম আমি ওয়েবো কোম্পানির প্রতিনিধি, রাত 9টা নাগাদ যদুবাবুর বাজারে এসে দেখা করুন। সাধু বাবা চালাকিটা ধরে ফেলেছিল। আমিও জানতুম সে আমার চালটুকু ধরে ফেলবে, কিন্তু তা হলেও সে আসবে। আমাকে খতম করার জন্য তাকে চুড়াইল নিয়ে আসতেই হবে। আমি তার সব প্ল্যান ভেস্তে দিতে চলেছি কিনা। বুঝলুম, কিন্তু চিতপুরের গুপ্ত কোম্পানিতে যাওয়ার রহস্যটা কি এবার বলুন তো? তোমার মনে পড়ল তাহলে? হ্যাঁ, তুমি শুধু আমাকে গুপ্ত কোম্পানির দোকানে ঢুকতে দেখেছিলে, কিন্তু আমাকে ওদিন সারা চিতপুর এলাকার অসংখ্য দোকানে ঢুকতে হয়েছিল। কেন? দুটো জিনিসের তদন্তে। জটা জুটো আর অস্বাভাবিক গড়নের একটা পরচুলো সম্প্রতি, ধরো 1 বছরের মধ্যে একসঙ্গে কেউ কিনেছে কিনা। গত শীতে ভৈরবগড়ে গিয়ে চুড়াইলটাকে দেখা মাত্র ভালুক বলে সন্দেহ হয়েছিল। তুমি কি ভালুকের মাথা লক্ষ্য করেছো জয়ন্ত? ওই মাথায় স্ত্রীলোকের পরচুলো আটকাতে হলে বিশেষ অর্ডার দিয়ে পরচুলো বানাতে হবে। তো যাই হোক, খোঁজ পেয়ে গেলুম শেষ পর্যন্ত। এক পরচুলো ব্যবসায়ী কথায় কথায় বলে ফেলল এক ভালুকওয়ালার অদ্ভুত অর্ডার পেয়েছিল। সে নাকি নিজে জটা জুটোধারী সাধু সাজবে এবং তার ভালুককে স্ত্রীলোক সাজিয়ে শাঁখা শাড়ি পরিয়ে খেলা দেখাবে। তাই এক সেকেন্ড, ভালুকটার হাতে শাখা দেখেছি, পরনে শাড়িও আছে নাকি? আছে আছে, গন্ডগোল এবং আতঙ্কের চোটে লক্ষ্য করনি। এখন গিয়ে দেখে এসো, লাল পেড়ে শাড়িও আছে। দেখে আসার জন্য তক্ষণে উঠে দাঁড়ালুম বটে, কিন্তু অন্ধকার বাগানের দিকে পা বাড়াতে একটু অস্বস্তি হলো। সত্যিকারের শাকচুন্নি যে নেই তাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারে। আমাকে বসে পড়তে দেখে কর্নেল হো হো করে হেসে উঠলেন। পিঙ্কিও ব্যাপারটা টের পেয়ে খিলখিল করে হেসে উঠল। এইবার কুকি সুযোগ পেয়ে তাকে ধমক দিল নিজের ভাষায়। পিঙ্কি সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প পোড়ো খনির প্রেতিনী। গল্পের উপস্থাপনায় এবং জয়ন্তর চরিত্রে সৌভিক, কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক শ্রী রাজা ভট্টাচার্য, পিঙ্কির ভূমিকায় ইন্দ্রাণী, দশরথ এবং ষষ্ঠীর চরিত্রে বাবু, যদুবাবুর ভূমিকায় দেবাশিস সেনগুপ্ত, মোহনজির ভূমিকায় পিনাকি, বৃদ্ধ কর্মচারীর ভূমিকায় শম্ভু, পুলিশ অফিসার রুদ্রবাবু এবং পান্নাবাবুর ভূমিকায় আমি রাজীব। আমাদের এবারের পোস্টার ডিজাইনে কৌশিক। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন গল্প শোনার জন্য। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।